আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। সেই সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে এসেছে। 2015 খ্রিস্টাব্দের অক্টোবরের 12 তারিখ বিকেলের দিকে মাহাজাবিনের দরজায় দোলন সাহেব এলেন, সঙ্গে একখানা মাঝারি ফাইল। দোলন সাহেব সোফায় বসে চারপাশটা দেখতে দেখতে মাহাজাবিনের হাতে ধরিয়ে দিলেন ফাইলটা। ভেতরে দুটো কাগজ, দুটোই হাতে লেখা। প্রথমটা খুলে সমাজবিজ্ঞানের ছাত্রী ও আইনজীবী হবার স্বপ্ন দেখা মাহাজাবিনের মনে হলো এটা কোনো হাতে লেখা উইলপত্র, হলোগ্রাফিক উইল। নিচে জয় আমিরের হস্তস্বাক্ষর, তারিখ 23 এপ্রিল 2015 খ্রিস্টাব্দ। দেখেই বোঝা যায় বহুদিন পরেই বাংলা লেখাটুকুর জন্য কলম ধরা হয়েছিল। তবু গোটা গোটা হাতের লেখা, অল্প যত্ন, কিছুটা দায়সারাপনা। জয় আমিরের হাতে লেখা উইলপত্রটি পড়তে শুরু করে মাহাজাবিন। আমি জয় আমির, জাভেদ আমিরের একমাত্র পুত্র। জন্ম ঘোড়াহাট, দক্ষিণ দিনাজপুর। স্থায়ী বসবাসযোগ্য কোনো বাসগৃহ আমার নাই। ধর্ম অধর্ম। আজ সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সদিচ্ছায় এই হাতে লেখা উইলটি লিখতে বসেছি। এই উইলে আমি বলে যাচ্ছি, আমি মরার পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি, নগদ অর্থ ও সমস্ত নিজস্বতা নিম্নলিখিতভাবে মালিকানাধীন ও পরিচালিত হবে। আমার স্ত্রী মাহাজাবিন আরমিন অন্তু, পিতা জনাব আমজাদ আলী প্রামাণিক, জন্ম বাসেরহাট, দিনাজপুর সদর। আমার মৃত্যুর পর আমির পরিবারের সমস্ত সম্পত্তির অর্ধেকটার উত্তরাধিকারী হবে সে। আমার বাপের প্রধান বাসভবন আমির নিবাস, যেটা ঘোড়াহাটে অবস্থিত, তা আমার স্ত্রী আরমিন অর্ধেকটা পাবে এবং সেটুকুর সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বাকিটা পাবে আমার একমাত্র চাচাতো ভাই জিন্না আমির, পিতা জনাব জয়নাল আমির। আমার মৃত্যুর পর আমার পৈতৃক সম্পদ সংরক্ষিত থাকবে তাদের দুজনের উদ্দেশ্যে। তা সমান 2 ভাগে তাদের দুজনের মাঝে বণ্টিত হবে এবং আমার ব্যক্তিগত অর্থের মালিকানা পাবে শুধু আমার স্ত্রী আরমিন। আমি নিশ্চিত করতে চাই আমার মৃত্যুর পর আর্থিকভাবে কোনোরূপ সমস্যার সম্মুখীন তাকে হতে হবে না। আমির বাড়ির বউ আর্থিক সংকটে ভুগলে বিষয়টা ভালো দেখাবে না। আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 55564789 সোনালী ব্যাংক, বাংলাদেশ, এবং আমার অন্যান্য সকল অর্থের হকদার আমার স্ত্রী আরমিন হবে। আপাতত সে একজন শিক্ষার্থী। এই উইল ও চেক বই তার কাছে হস্তান্তরের পর থেকে প্রতি মাসে সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ তার শিক্ষা ও যাবতীয় খরচ বাবদ পাবে। এছাড়া সে চাইলেই যে কোনো সময় সেই অর্থ থেকে ইচ্ছে মতো অর্থ উত্তোলন ও খরচ করতে পারবে। আমি আমার পরিচিত এক সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী ও আইনজীবী দোলন স্যারকে উইলের এক্সিকিউটর হিসেবে নিযুক্ত করছি। তিনি আমার স্ত্রীর কাছে উইলপত্র ও সমস্ত দলিল দস্তাবেজ পৌঁছে দেবেন। নিশ্চিত করবেন আমার ইচ্ছা অনুযায়ী আমার স্ত্রী ও ভাইয়ের কাছে আনুষাঙ্গিক কাগজ ও মালিকানা পৌঁছেছে। 23/4/2015, জয় আমির। নিচে 2 জন সাক্ষীর স্বাক্ষর, দোলন সাহেব ও দ্বিতীয়টি কবির। মাহাজাবিন চুপচাপ অনেকক্ষণ উইলপত্রটির দিকে তাকিয়ে রইল। যে সময়ে উইলপত্রটি লিখেছে জয় আমির, তখন তাদের সম্পর্ক ছিল চূড়ান্ত বিরোধের। এছাড়া নিজের মৃত্যুর এত নিশ্চয়তা রেখে কেউ দিব্যি পাপের জীবনটা সাবলীলভাবে বয়ে যেতে পারে? না থেমেছিল হাসি, না কদম। দোলন সাহেব দলিলের কাগজপত্র মাহাজাবিনের দিকে এগিয়ে দিলেন। পুরনো হলদেটে কাগজ, তবু কচমচে। তা থেকেও এক পাজা বিশাল ধন ঐশ্বর্যের ধোঁয়া ঠিকরে বেরোচ্ছে। মাহাজাবিন নির্লিপ্ত চোখে সেই দলিলখানা এক নজর চোখে দেখল কেবল, হাতে ছুল না। দোলন সাহেব বললেন, দরকার ছিল না। ওর ওকুলে ওকুলে কেউ নেই। ওই যাযাবর মরলে স্ত্রী হিসেবে এমনি ওর সপ্তমী পেতে। তবে মজার ব্যাপার হলো, খ্যাপা আমি তখন জানত খুব অল্প দিনের মধ্যে মুরসালিনকে অত্যাচার করে সে জিন্না আমিরকে খুঁজে বের করে ফেলবে। তখন তোমরা দুজনই হবে আমিরদের সম্পত্তির 2 ভাগীদার। জিন্না আর নেই। এখন আর এই উইল না থাকলেও সমস্ত সম্পত্তি একমাত্র তোমার। বিশাল ধনী মহিলা হলে আজ থেকে, আগেও ছিলে অবশ্য। আমির বাড়ির ব্যাটার বউ। দলিল ও চেক বইটা এগিয়ে দিলেন দোলন সাহেব। নাও, দেখে বুঝে নাও সব ঠিক আছে কিনা। আমার কাঁধ পাতলা হোক। এই দায় মিটিয়ে কাঁধ ঝেড়ে আমি 2 ভাইয়ের পেছনে লাগব কাল হয়ে। দেখলে না, এজন্য আমাকে উল্লেখ করেছে সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী হিসেবে। জোচ্ছর আমিরের ব্যাটা। অন্ত দলিল ও চেক বইটা মৃদু হাতে ছুঁড়ে ফেলে দিল টেবিলের ওপর।
ক্লান্ত চিত্তে হেলান দিয়ে বসে বলল, উইল লেখার কথা মাথায় কেন এসেছিল তার? অকাম করে বেড়াতো আর এটা জানতো না যে দিন ঘনিয়ে আসছে? শুধুই তাই, ছোট চাচা ক্রসে যাওয়ার পর ওর একটা বদ্ধ ধারণা হয়ে গেছিল ও ক্রসে মরবে পুলিশের গুলিতে। মাহেজাবিন কপাল চেপে ধরে। কি আশ্চর্য এক মানুষের ঘর করেছে সে! কোন পরিবারের উত্তরাধিকারী আজ সে? ওটা পরিবার না এক ঝাঁক নরকের অতিথি? সেই অতিথিদের কাতারে কিভাবে যেন তার নাম লিখিত হয়ে গেছে। কথাটা অদ্ভুত শোনায়। আমিরদের ব্যাটার বউ। দোলন সাহেব মনোযোগী হলেন। এবার বর্তমানের জরুরি খবরে আসি। বলিন, সামনের সপ্তাহে কোর্ট। শুনলাম সাক্ষীর সাথে কথা বলা প্রয়োজন। তুলি কোথায়? তো তোমার সেই পরিকল্পনা মতো আর সব অপরাধ তো আছেই, সাথে তুলির স্বামী এমপির আত্মীয়, তার মৃত্যু যোগ করলে একটা ভয়াবহ কেস পেশ করা যাবে আদালতে। কোথায় তুলি? শ্বশুরবাড়ি। ভালো কাজ করেছ। মতব্বরদের যোগ্য বধূ। এভাবে পরিচালনা করার দক্ষতা দেখেই বউ ঘরে তোলা উচিত। আমিররা না চাইতেও পেয়েছে। ব্যঙ্গ করছেন স্যার? গম্ভীর হয়ে বললেন দোলন সাহেব। না, মতব্বরদের যোগ্য বউ হও বা না হও, বাপের যোগ্য মেয়ে তুমি। এটাও ব্যঙ্গই ছিল স্যার। দোলন সাহেব চুপচাপ কিছুক্ষণ মাহেজাবিনকে দেখে বললেন, তোমাকে জুনিয়র হিসেবে পেতে আগ্রহী আমি। যদি তুমি আমার আন্ডারে প্র্যাকটিস করতে চাও তো আমি খুশিই হব। সবে 3rd ইয়ার শেষ হচ্ছে স্যার, এখনও অন্তত বছর 2 চলে যাবে দিন। মাহিজাবিন গভীর শ্বাস টানে। সব হারিয়ে কিছু পাওয়াটাকে প্রাপ্তি হিসেবে ধরাটা কতটা যুক্তিসঙ্গত? সব হারানোর পর সে স্বপ্নের পথে পা বাড়াতে চলেছে। মাঝখানে জীবন তার সঙ্গে এক অনন্য আদিম খেলা খেলে নিল। তুলিকে হাজির করতে হবে কোর্টে। এখন কথা হলো, সে কি উইটনেস হবে তার ভাইয়ের বিপক্ষে? স্যার, ছেড়ে দিলে হয় না? কাকে? হামজাকে? তুমি বলছো? তুমি? শাস্তি কি শুধু আইন দিতে পারে স্যার? আইনের ওপর যে মহান আইন রয়েছে, তার মতন শাস্তি আইনের দেবার সাধ্য কোথায়? তথাকথিত আইনের আনুষ্ঠানিক নাটকীয়তা থেকে বাঁচিয়ে দিন। তুমি আসলে কি চাও? মৃত্যুদণ্ড না হোক, জীবিত থাকুক। দোলন সাহেব মাথা নাড়লেন। তুমি তাহলে আসল শাস্তির কথা বলছো? হামজা বাঁচতে চায় না, আমি ওকে জানি। মাহাজাবিন বিড়বিড় করে বলে, কাপুরুষ এক একটা। পাপ করবে দপটের সাথে, কিন্তু শাস্তি ভোগ করার সময় লেজ গুটিয়ে পালাবে কুকুর অথবা মাচ্চর বিড়ালের মতো। দোলন সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি রিমির কথা ভেবে হামজার মুক্তির আশা রাখছো? মাহাজাবিন চুপ থাকে। কারো সামনে আবেগ প্রকাশে অক্ষম সে বলতে পারে না রিমির কান্না ও নির্লিপ্ত মৃত চেহারা তার বুকে কতটা ব্যথার উদ্রেক করে। এছাড়া দিন যত যাচ্ছে তার ধৈর্য বাড়ছে, মনোভাব বদলাচ্ছে, সে বড় হচ্ছে। আজকাল মস্তিষ্কটা ঠান্ডা হয়েছে, আগের মতো টকবক করে না। শান্ত শীতল ভাবনারা খুব ভাবায় তাকে। সে বুঝতে শিখেছে, যে পথে ক্ষমা নেই, ধৈর্য ও খোদায় ভরসা নেই, সেই পথেই হিংসাপরায়ণ জয় আমিরদের জন্ম। সে হিংসাপরায়ণ নয়, কেবল অন্যায়কে থামাতে সঠিক আইন প্রয়োগে বিশ্বাসী। মাহাজাবিন সুধায়, এত কঠিন অসুস্থতার মাঝে কি শাস্তি হতে পারে হামজার? 2 রকম কাণ্ড ঘটতে পারে। রাজনৈতিকভাবে ধরলে সে যত সুস্থ হবে, ওপর মহলের কাঠি নাড়ানাড়িতে তার শাস্তি তত কমে আসবে। আর যদি আইনতভাবে ধরো, তো সে যত অসুস্থ হবে তাতে তার শাস্তি কমবে। এখন যেহেতু সুস্থ হবার চান্স দেখা যাচ্ছে না, তাই আইনতভাবে বিবেচনার বিষয় হতে পারে। আপনি কোন উদ্দেশ্যে কেস লড়বেন স্যার? দোলন সাহেব একটু রহস্য করে হাসলেন। স্যার, আপনি মুরসালিন মহানের ওপর প্রবল স্নেহ রাখেন, তাই না? আমি আপনাকে খুব একটা বুঝতে পারি না। খুব জটিল মানুষ আপনি মুরসালিন মহানকে মারার অপরাধে হামজার ওপর ক্ষুব্ধ, এও জানি আমি। আর কি জানো? জানার কথা ছাড়ুন, আপনি এলেন বিরোধী দলীয় আইনজীবী ও সমন্বয়কারী হয়ে, অথচ বনে গেলেন সেই বন্দি বিপ্লবীর শুভাকাঙ্ক্ষী। এর ব্যাখ্যা কি স্যার? আমি মুরসালিনের শুভাকাঙ্ক্ষী? কে বলল? বাতাসে খবর পেয়েছি। বাতাস ভুল খবর দিয়েছে। মাহাজাবিন অল্প হাসল, তারপর আনমনা হলো। অনেকক্ষণ চুপ করে রইল। দোলন সাহেব অপেক্ষায় রইলেন তার দ্বিধা ভেঙে কিছু ভয়ঙ্কর বলার। স্যার, স্যার, আপনাকে বললে আপনিও কি ঠেকাবেন আমায় সারেন্ডার করা থেকে? আবার একই কথা, বিষয়টা মাথা থেকে বের করতে পারছো না কেন? স্যার, আমি খুনি, আমার সামনেই হয়েছিল খুনটা। তুমি কি আমার চেয়ে বড় আইনজীবী হয়ে গেছো? স্যার, আপনি দুনিয়ার আদালতের আইনজীবী। আমাকে দাঁড়াতে হবে সেই আদালতে যেখানকার বিচারক আমার মহান রব। আমি মানুষের চক্ষু লজ্জার ভয় পাই না। দোলন সাহেব বিরক্ত মুখে খিটখিট করতে করতে বললেন, এসব নীতিবোধ ছাড়ো, আর ভাবো তুমি জেলে গেলে একগাদা জীবন রাস্তায় নেমে আসবে। তাই চুপচাপ মানব ধর্ম পালন করো। এটাকেই তুমি ওই খুনের সাজা হিসেবে নাও না, দেখবে মনে হবে অপরাধের চেয়ে শাস্তি বড় হয়ে গেছে। আর বাদীপক্ষ যখন অভিযোগ আনেনি পুলিশের কাছে, ব্যক্তিগতভাবে তোমার ক্ষতি করার জন্য লেগে আছে, তারপর কিসের অনুতাপ? আইনের ভাষায় একজন সম্ভাব্য খুনিকে মেরেছ তুমি, এ নিয়ে আর কথা না বলো। মাহাজাবিন বুঝল না এই অদ্ভুত মানুষটির ওপর তার কৃতজ্ঞ হওয়া উচিত কিনা। সে অনুতাপ ও দ্বিধায় একাকার হয়ে আস্তে করে বলল, আমার হামজার সাথে কথা বলার আছে, আপনি কোর্টের প্রস্তুতি নিন। দোলন সাহেব চলে গেলেন। মাহেজাবিন বসে রইল কতক্ষণ ওভাবেই। দলিল ও চেক বই দুটো চিকল। উইলপত্রের সাথে আরও একটি পৃষ্ঠা, ওটা পড়ল না।
এইসব দলিলপত্র সম্পত্তি এসব তার কোনো কাজের নয়। দলিলটা নিজের কাছে রাখাও ভার মনে হচ্ছে। এসব দিয়ে সে কি করবে? ওভাবেই পড়ে রইল ওগুলো। তার খিদে পায় না আজকাল। রাবেয়া এসে বসলেন পাশে। মাহেজাবিন কারো সাথে আলাপে থাকলে কেউ আসে না সোফার ঘরে। কি রে, খাবি না? মাহেজাবিন চকিতে তাকালো। রাবেয়ার হাত দুটো ধরে সোফায় বসিয়ে সে মেঝেতে বসে রাবেয়ার কোলে মাথা রাখল। আব্বুর সাথে চা মুড়ি খাওয়ার সময় এটা। সেই সোফা, আম্মু, বিকেল সব আছে, নেই শুধু আমজাদ সাহেব আর অন্তু। কি দিয়ে গেল রে? নেড়ে দেখেন রাবেয়া কাগজগুলো। পড়তে জানেন না খুব একটা তিনি, তবু কি বুঝে বললেন, জয় কিছু রেখে গেছে নাকি রে তোর জন্যে? হ্যাঁ আম্মু, একটা পোড়া কয়লার জীবন। রাবেয়া আগাগোড়াই ভয় পান মেয়েকে। আজও মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ভাঙ্গা স্বরে বললেন, একদিন নিয়ে চল না জয়ের কবরের কাছে। মাহেজাবিন তাকালে তিনি থেমে গেলেন। তোমাকে কতবার বলেছি এই আবদার বাদে যে কোনো কিছু চাও। আর কি চাই বলতো তোর কাছে? বাপের কাজ করতেছিস যে তুই আমার, কিন্তু এইটাই চাই এখন। কেন? এতিম ছেলে। আমিও আম্মা, তুমিও ওই লোকটার কারণে। ভুলে যা অন্তু, মরা মাইনসের অপর অভিযোগ রাখতে নাই। শিখাই নাই আমি তোরে? এত নিষ্ঠুর হইতে নেই, কত বোঝাইছি তোরে। চল না যাই। মাহেজাবিন কথা বলে না, মায়ের ভিজে ওঠা চোখে তাকিয়ে থাকে। জানিস ও একদিন গেছিল কুষ্টিয়া। আমারে কি বলে আসছিল জানিস? ও মরলে আমি কাঁদব কি না বলেই আশ্চর্যজনকভাবে ঝরঝর করে কেঁদে ফেললেন রালেয়া। মাহেজাবিনের চোখ ভিজে ওঠে আজ মায়ের কান্নায়। কি আশ্চর্য হয় এই মায়েরা! অন্তু অবাক হয়। আজ 3 মাস ধরে অন্তুকে একা পেলেই ভীতু স্বরে আবদার করে বসেন জয় আমিরকে দেখতে যাবার। ও আমার ব্যাটার দরদ বোঝে নাই, ওর তো ব্যাটা ছিল না, কিন্তু আমি তো মা রে অন্তু। ওর মতন এক জোয়ান ছেলেরে 9 মাস পেটে ধরা মা আমি। জানিস, ওই যেই দিন প্রথম আমার বাড়ি আসে আমি ওরে বলছিলাম আমারে মা ডাকতে, সেদিন ও আমার ব্যাটার জান নেয়নি। সেই দিন তো কথা দিয়ে দিছি রে আমি। মাই হলাম না হয় আমার ব্যাটার খুনির। একবার নিয়ে যান আমারে ওর কবরের কাছে। অন্তিকের কবর গেছি আমি দোয়া করতে, ওর কবরটা দেখলাম না যে। আমার মেয়ের ইজ্জত, ছেলের জান নেওয়া লোকের কবরটা দেখায় আনবি আমায়। মাহেজাবিন রাবেয়ার হাঁটু জড়িয়ে ধরে মাথায় ঠেকায় কোলের ওপর। টুপটুপ করে কয়েক ফোঁটা পানি রাবেয়ার মলিন শাড়িতে পড়ে। সুতির শাড়ি তা আলগোচে শুষে নেয়। তখন রাবেয়ার মৃদু কান্নায় কাঁপছে। মাহেজাবিনের চোখের সামনে নিজের সন্তানের রক্তাক্ত পিণ্ড ভেসে ওঠে। সে আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে ওঠে। সে নিজেও মা, এক অকাল মৃত্যু রক্তপিণ্ডের গর্ভধারিণী মা, আরেক এমন মায়ের কোলে মাথা রেখে কাঁদে যে মা তার নিজের সন্তানের খুনির জন্য চোখের পানি ফেলতে নিঃসংকোচ। আচ্ছা, সে কি পারবে তার সন্তানের খুনিকে ক্ষমা করতে? হামজার মুখটা মনে আসতেই আতঙ্ক আর ঘেন্নায় দম আটকে এলো তার। মাহেজাবিন অপ্রকৃতস্থের মতো মাথা নাড়ে। কিন্তু আমি পারবো না, আমি পারবো না। না 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 না, আমার সন্তানের খুনিকে আমি ক্ষমা করব না আম্মু, কোনোদিন না। ওর বাপও ক্ষমা করে যায়নি। তুমি জানো আম্মু, ওই খুনি পায়ে পা তুলে বসে অর্ডার দিল আমার সন্তান আমার নাড়ি থেকে ছিঁড়ে আনার জন্য। তুমি জানো আম্মু, কিভাবে আমার গর্ভফুল থেকে ছিঁড়ে আনা হলো ওকে, তারপর মেঝের উপর ফেলে রাখলো। আমি দেখলাম ওকে, আমার থেকে বিচ্ছিন্ন রক্তে মাখা একটা ছোট্ট মাংসের দলা। আজও আমার তলপেটে অসহ্য ব্যথা হয়। আমার নাড়ির দ্বার চিড়ে আসে। শুধু কোলে আমার বাচ্চা নেই, আমাকে মা বলে ডাকার কেউ নেই। আমার নারী জনম ব্যর্থ গেল। আমি ক্ষমা করব না, করতেই পারবো না আমি ক্ষমা। তুমি পারো, মরিয়াম চাচি পারে, আমি পারি না। রাবেয়া অস্থির হয়ে 2 হাতে মেয়েকে সামলান। অন্তু উন্মাদের মতো বুকে হাত ঘষতে লাগল। এই 4 মাসে অসংখ্যবার অন্তুর এই গোপন পাগলামির সাক্ষী রাবেয়া। দুনিয়া দেখে না এসব, এই পাগলামি শুধু তার সামনে দৃশ্যমান। কেউ কেউ বলে মায়ের ভাগ্য মেয়ে পায়, কথাটা সত্য হবার সম্ভাবনা প্রবল। কবিরদের বাড়ির মেঝে পাকা, ইটের গাঁথনির দেওয়াল, তার উপরে টিনের ছাদ। কবির আগে পেশা হিসেবে রাজনীতির পাশাপাশি হামজার ওয়ার্কশপের দেখাশোনার কাজ করেছে। ওয়ার্কশপ বন্ধ হয়েছে। সে এখন বড়বাজারে এক মুদি দোকানের কর্মচারী। মাসিক বেতন খুব বেশি নয়, তাই দিয়ে যা হয়। তুলিকে বিয়ে করা নিয়ে মায়ের সাথে মতবিরোধ জন্মেছিল খুব। বিবাহিতা মেয়েসহ এক মহিলাকে বিয়ে করতে যাচ্ছে অবিবাহিত ছেলে, এটা কোনো মা মেনে নেন না। কবির মাকে বোঝালো ওটা কোনো বিবাহিতা অন্যের মেয়ে কোলে মহিলা না, ওটা জয় আমিরের ফেলে যাওয়া জিম্মেদারি। তা কাঁধে তুলে নিতে না পারলে কবির দম আটকেই মরে যাবে। কোয়েলকে দেখলে তার ভেতরে যে স্নেহ জেগে ওঠে তা মা বুঝবে না। মাহেজাবিন তুলিকে ডেকে বসিয়ে বসেছিল, আপু, আমি ছোট মানুষ, আপনার ভারী জীবনটা নিয়ে সিদ্ধান্ত নেবার মতো শক্ত মেরুদণ্ড আমার নেই, তবুও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি শুধু একবার না বললে না। তুমি এভাবে বলছো কেন? তুমি তো আমার বাপ আরমিন। যে দায়িত্ব তুমি পালন করলে এতগুলো দিন, আমার বাপও করেনি কোনো দিন। আমি আপনার বিয়ের প্রস্তাব এনেছি।
তুলি নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধায়, আমার বিয়ে কবির ভাইয়ের সাথে। তুলি ওভাবেই তাকিয়ে থাকে। সে ভালো খারাপ সেই প্রশ্নে না যাই, কোয়েলকে ভীষণ ভালোবাসে লোকটা। জয় আমিরের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তার যে কোনো আত্মীয় এবং জিম্মেদারির উপর জান কুরবান তার। আমার মনে হয় আপনি অন্তত সম্মান আর বেঁচে থাকার খোরাকটুকু পাবেন। এর বেশি আমার সাধ্য নেই আপু। আমার পায়ের নিচে শক্ত মাটি থাকলে আমায় ক্ষমা করতে পারলে করবেন। তুলি মাহেজাবিনের হাতটা ধরে থামায় ওকে, কিন্তু হ্যাঁ বা না কিছু বলেনি মুখে। অন্তু নীরবতাকে সম্মতি ধরে নিয়েছিল। কবির তাকে ঘরে এনে এখনও এমন আচরণ করে যেন সে জয় আর হামজার বাড়ির সম্মান। তার ছোট্ট ঘরে অতিথি হয়ে এসেছে। কোথায় রাখবে, কোথায় বসাবে, কি খাওয়াবে, কিভাবে ভালো রাখবে, ব্যস্ততা অশেষ। বিয়ের 4 দিন পর দুপুরে খুব ঘেমে বাড়ি ফিরল। তুলি গামছাটা এগিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল করে আসুন, খেতে দিই। আমারও খুব খিদে পেয়েছে। আপনি খান নাই এখনো? কেন, শরীর খারাপ? কি হয়েছে? বেলা তো মেলা হইল, খান নাই কেন? আরে আগে আপনি আপনি করে কথা বলা বন্ধ করুন। এত জোরে জোরে আপনি আপনি করছেন, লোক শুনলে কি মনে করবে? আর আমি কি বয়সে বড় আপনার? কবির লজ্জা পেয়ে গেল। তার তো মুখেই আসবে না বোধহয়। সারা জীবন আপামনি বলে ডেকে অভ্যস্ত সে। কতবার হামজার হুকুমে তুলির শ্বশুরবাড়ি থেকে তুলিকে আনা নেওয়া করেছে সে। আজ তার ঘরের বউ সেই নারী। তুলি বলল, আপনার সাথে খাবো বলে খাইনি। কোয়েলও খাবে। ওকে ঝাল খাওয়া শিখতে হবে এখন। তরকারি দিয়ে ভাত চটকে খাওয়ার অভ্যাস করাতে হবে। কবির সঙ্গে সঙ্গে মুখ গোমরা করে। কেন? আমার সাধ্যি নাই ওরে দুধ মিষ্টি খাওয়ানোর, এই জন্যে? ঝাল খাওয়া শিখার কোনো দরকার নেই। আমি এত অধম না। তুলি এবার ধমকে উঠল মৃদু। কি আশ্চর্য! একবারও বলেছি তা? ও কি এখনো দুধের বাচ্চা আছে? বয়স 5 হবে। সামনের বছর স্কুলে ভর্তি করাতে হবে। এখনো ভাত না শিখলে কি খাবে? কবির মিয়ে গেল ধমক খেয়ে। তুলি টের পেয়ে একটু স্বর নরম করে বলে, যান, ওকেও গোসল করিয়ে আনুন। এ বাড়িতে এসে সারাদিন মাটিতে খেলার অভ্যাস হয়েছে। পরক্ষণেই তার মনে পড়ল সে কথা বলছে ইমোশনাল বয় মোহাম্মদ কাবির আবেগী সাহেবের সাথে। আবার মাটিতে খেলাকেও নিজের গরিবি ধরে নিয়ে মুখ কালো করে তার আগেই সে বলল, ভালোই হয়েছে, খেলার সাথী পেয়েছে, খেলাধুলায় মন ভালো থাকছে। যান, গোসল ছেড়ে আসুন, আমি ভাত বাড়ি। কবিরের মা তুলিকে কোনোভাবেই পছন্দ করতে পারেন। তবু বিয়ের এই 2 মাস পার করে তার মনে হলো সে এই প্রথম সংসার করছে। আগে কখনো করার ভাগ্য হয়নি তার। মাটির চুলায় রান্না, একটা বখাটে অল্প কামানো নিজের ভাইয়ের চালা, তার খুব যত্নশীল স্বামী, অসুস্থ শ্বশুর, একটু খিটখিটে শাশুড়ি, টিনের ঘরে দিনের বেলা গমগমে গরম। সব মিলিয়ে তুলির মনে হলো এতদিনে সে নারী হয়েছে। এতদিনে সেই নারীর একখানা টান পূরণের সংসার হয়েছে, যে সংসার অধিকাংশ বাঙালি মেয়ের নারীগত অধিকার। এখানে এসি চলা রুম, মূল্যবান আসবাব যেমন নেই, তেমন নেই রাতভর মদ পান করে এসে চুল ধরে আছড়ে মারা স্বামী নামক আসামি। নেই মাতাল এক কাপুরুষ যার সম্মুখে স্ত্রী ধর্ষিতা হলেও তা স্বাভাবিক ঘটনা। কোয়েল নিজের ঔরসগত বাপ হারালেও পেয়েছে একটা কবির মামাকে। তুলি কোয়েলকে অন্য ডাক শেখায়নি। কোয়েল তার তোতলা মুখে কবিল মামা ডেকে যে আরাম ও স্নেহবোধ করে তা তুলি দেখেছে। ওটা হুট করে কবির মামা থেকে অন্য কিছু ডেকে সে পাবে না। মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে। কবির মামা কোয়েলের ভেতরে জয়ের স্মৃতি দমিয়ে রাখতে সচেষ্ট। কোয়েল দিনে কমপক্ষে 4-5 বার জয়ের খোঁজ চালায়। তার অভ্যেস এবং বিশ্বাস কবির মামার কাছে জয়ের খোঁজ থাকে। কবির মামাকে পাওয়া মানে জয়কে খুঁজে পাওয়া। কিন্তু আজকাল কবির মামা প্রতারণা করছে বারবার। তুলি চোখ বুজে গভীর এক দম ফেলে জীবনের সমস্ত অন্ধকারটুকু এক ঢোকে গিলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তা ও আরমিনের উপর কৃতজ্ঞতা জানাতে গিয়ে তার চোখ ভরে ওঠে, বুকে ব্যথা হয়। আজ তরুটা বেঁচে থাকলে জয়ের বউ পারো একটা ব্যবস্থা ঠিক করত। পাকা এক সিনা চওড়া, কাঁধ শক্ত কর্তৃক ঘরে তুলে এনেছিল পাপি জয় আমির। তরু যে পুরুষকে ভালোবেসে গেছে আমরণ, তার তুলে আনা কর্ত্রী এক হাতে গোটা একটি জিন্দা লাশের মিছিল সামলে নিতে পটু। তরুটাকেও ঠিক একটা জীবন দিত সেই নারী। তার আগেই তরুনিধি পালিয়েছে। বোকা তরু, ধিক্কার তার নারীত্বকে। তুলির ঘরের কবিরটা একটু পাগল। কোয়েলকে ঘাড়ে চড়িয়ে প্রায় রোজ একবার যায় ঘোড়াহাটের কবরস্থানে। কিসের টানে যায় কে জানে। কোর্টের তারিখের 4 দিন আগে মাহেজাবিন ঘোড়াহাট যায় রাবেয়াকে নিয়ে, সঙ্গে কাবির। নারীদের অনুমতি নেই কবরস্থানের সীমানায় প্রবেশে। ফটকের সামনে দাঁড়িয়ে মাহেজাবিন সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রাবেয়া ফটক ধরে মতো চেয়ে থাকেন ভেতরে। সন্তানের খুনির শেষ ঠিকানা খোঁজেন ঝপসা চোখে। কাবির ভেতরে ঢুকে জয় আমিরের কবরের পাশটায় দাঁড়ায়, স্তব্ধ হয়ে চেয়ে থাকে। উঁচু ঢিবির মতো মাটি, লম্বায় 6.5 হাত মতো কবরখানা, তার নিচে জয় আমিরের লম্বা দেহটা শায়িত। এতদিনে কি সেই শক্ত পোক্ত ক্ষতবিক্ষত দেহ অক্ষত আছে, মিশে যায়নি মাটির সাথে? দাপুটে জীবন, ব্যথাহীন শরীর, পাপী পৌরুষ, সাথে বুকের সমস্ত হাহাকার,
সব গিলে খেয়েছে মাটি। আজ কবির দাঁড়িয়ে আছে এত কাছে। জয় আমির আজ হেসে উঠল না। মিশ্র আঞ্চলিক ভাষায় দুটো গালির সমেত কিছু রসিক কথাবার্তা বলল না। মাহেজাবিন দূর থেকে দেখে ছোট্ট একটি লাঠির আগায় বোর্ড টাঙানো কবরের পাশে। কবরের মাটি কেনা, আবছা দেখা যায়, তাতে লেখা মৃত জয় আমির, পিতা জাবেদ আমির, ঠিকানা ঘোড়ারহাট, দক্ষিণ দিনাজপুর। মাহেজাবিন শুধুই চাতকের মতো চেয়ে দেখল নিষ্পলক। জয় আমিরের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে শেষ বিদায় অবধি সবটা চোখের পর্দায় ভেসে উঠে আবার নিভে গেল। বুকে চাপ ধরা এক বদ্ধ দমে হাঁপিয়ে উঠল সে। একটি পর্বতের অতখানি ভার তার শরীরটা শিথিল করে তুলল। তখনই আচমকা রাবেয়া হু হু করে কেঁদে উঠলেন। মাহেজাবিন ঝাপটে ধরে মাকে। কাঁদছ কেন আম্মু? মানা করেছিলাম আসতে। জরুরি নয় তুমি যাকে আপন ভাববে সেও তোমাকে তোমারই মতো আপন করবে। জরুরি নয় তুমি যাকে ভরসা করবে সে ভরসার যোগ্য হবে, যাকে স্নেহ করবে সে স্নেহের মর্যাদা বুঝবে। জয় আমিরেরা কারও আপন হয় না। চলো এখান থেকে, নয়তো কাঁদবে না, খবরদার। কান্না করাতে আনিনি তোমায় এখানে আমি। রাবেয়া ধুলোর ওপর বসে পড়লেন। কবির এলো। কি হয়েছে চাচির? কি সমস্যা? অসুস্থ লাগতেছে নাকি? কাঁদতেছে কেন? মাহেজাবিন রাবেয়াকে ধরে তুলে বলল, এমনিই কাঁদছে। কাঁদার কোনো কারণ তার জীবনে নেই, তবু কাঁদছে। চলুন আমরা যাই, বেলা পড়ে গেল। অন্তু বেশ কিছু দূর এগিয়ে ঘাড় ফিরিয়ে দেখে একবার বিরোধীর কবরটা। এখন আর বোর্ডে লেখা জয় আমিরের পরিচিতি দেখা যাচ্ছে না। অনেকগুলো কবরের মাঝে জয় আমিরের কবরখানা মিশে গেছে। চোখে ধাঁধা তৈরি হলো। সঠিক অবস্থান বোঝা যায় না তখন আর। পথে মাহেজাবিন রাবেয়াতে নিয়েই ঢুকেছিল মরিয়াম বেগমের কাছে। সেদিন আর খালি হাত ফেরেনি সে। রাবেয়া প্রচণ্ড পরিমাণে বন্ধুসুলভ, সরলা নারী। বোন পাতানো হয়ে গেল তার। তিনি মরিয়াম বেগমকে বললেন, শোনো বোন, আমার কেউ নাই, স্বামী নাই, ছেলে নাই, কিন্তু আমার মা আছে। তোমারও কেউ নাই, চলো আমার সাথে। আমার মা তোমারও মা। আজ থেকে দুই বোন আমার মায়ের জিম্মেদারিতে বাস করব। এই আবদার ফেলা বড় দায়। মরিয়াম বেগম দুটো মলিন শাড়ি, একটা নিজের হিজাব ও ছোটখাটো একটি পুটলি বাঁধলেন মাহেজাবিনের দায়িত্বে গা ছাড়ার জন্য। শেষে তিনি আরেকটি ছোট হিজাব পুটলিতে রাখলেন। ওটা মুমতাহিনার, গোলাপি রঙা প্রিন্টের কাপড়ে তৈরি। ওতে এখনও মুমতাহিনার গন্ধ লেগে আছে। ওটা ফেলে যেতে পারেন না মরিয়াম বেগম। আমজাদ সাহেবের 4 কক্ষের ছোট্ট ইটের গাঁথনির বাড়িটা অনেকগুলো জীবনমৃতর আবাস হল। রিমির জায়গা হলো মাহেজাবিনের কক্ষে। আদালতে নেবার দুদিন আগে সরকারি হাসপাতাল থেকে হামজাকে পুলিশ ফাঁড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। ডিটেনশন সেলের ভেতরে হুইল চেয়ারে অনর হামজাকে দেখে মাহেজাবিনের মনে পড়ল তার গর্ভপাতের নির্দেশ দিয়ে আমির নিবাসের কেন্দ্রীয় চেয়ারখানায় হামজার বসে থাকার দৃশ্যটা। দোলন সাহেব সেলের বাইরে একটি মুড়িচা ধরা লোহার চেয়ারে বসলেন। মাহেজাবিন সেলের সামনে গিয়ে দাঁড়িয়ে মুখের নিকাবটা খুলে ফেলে। আপনার ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক হামজা সাহেব। সে নিকাব খুলতেই চোখ থামল হামজার। নিষ্পলক দেখল নারীটিকে। কঠোর সৌন্দর্য আজও চেহারায় লুটোপুটি খায়। চোখের নিচে কালি, তবু চোখ জোড়ার সৌন্দর্য এক রত্তি ম্লান হয়নি। আর না, আগুন নিভেছে। ঠোঁট, নাক সহ ত্বকের রং সবটা প্রতিক্ষণে অমৃত সৌন্দর্যের ঘোষণা দিচ্ছে, এবং তা ভয়াবহ। সেই সুশ্রী চেহারায় নজর বুলিয়ে হামজার পৌরুষ চোখে সামান্য অনুনাগ আসে না, বরং দমে থাকা আক্রোশ পর্বত ফুরিয়ে বেরোনো ম্যাগমার মতো দগদগ করে ওঠে। সে বহুদিন পর এক টুকরো বাহ্যিক প্রতিক্রিয়া প্রকাশ করে হাসে। ভাবিনি শেষ জীবনে এক 4 আনার মেয়ে লোকের সঙ্গে বিরোধ লড়তে হবে। মাহেজাবিনও হাসে একটু। কেন ভাবেননি কেন হামজা সাহেব? ধ্বংসের খেলা তো খেলেছেন এক মেয়ে লোকের জীবনের সাথেই। তাহলে এটা কেন ভাবেননি যে খেলার বাজি পাল্টাতে পারে? আপনারা কেন এত নিশ্চয়তা রাখেন সব নারী রিমিকে আর রিমি রাখনি? বিশ্বাস করুন, সামান্য প্রচেষ্টাও ছিল না আমার তাকে পরিবর্তনে। হামজার চেয়ার বইয়ে নিয়ে এগিয়ে এসে কম্পিত বাম হাত দ্বারা সেলের শিক চেপে ধরে দাঁড়িয়ে, চুপ কুচক্রী মেয়ে লোকা। কুচক্রী বলতে কি বোঝেন? নাকি আপনারা দুই ভাই শুধু শব্দ জানেন, অর্থ ছাড়া? যার তার জন্য যা তা। এক কাপুরুষ মূর্খ আমাকে বলে গেছে ছলনাময়ী, আবার আপনার কাছে কুচক্রী। আপনারা কি নিজেদেরকে জমিনের উপর সৃষ্টিকর্তা প্রেরিত শান্তির দূত মনে করেন নাকি? হামজার শ্বাস প্রশ্বাস গভীর হয়। সে ঠান্ডা বিস্ময়ে বলে, আজও সেই দুঃসাহস? এটা আমার অলংকার। সব হারিয়েছ এর দায়ে, জিততে পারোনি। আপনি পারলেই হতো। আমি তো অবলা, শক্তিহীন, নির্বোধ মেয়ে লোক, অজায়গায় দুঃসাহস দেখিয়েছি। আপনি হারলেন কিসের দায়ে? মাহেজাবিনের জিতে যাওয়া চোখে চোখ রেখে লাল হয়ে ওঠে হামজার চোখ জোড়া। চোয়াল ও পক্ষাঘাতগ্রস্ত হাত দুটো অবধি থরথর করে কাঁপে।
ভিতরের যন্ত্রণা ও দহন লুকানোর সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ যেতে থাকে। পিঠ পিছে ছুরি গেথে বাহাদুরি দেখিও না, নাদান মেয়ে লোক। জয়কে টার্গেট না করে আমার অন্য যে কোনো কিছুতে হাত রাখতে। তুমি জানো, আমি খুব ভালোভাবে জানি তোমার নরম কোমল চুরি পরা হাত কিভাবে মটমট করে ভাঙতে হয়। পুরুষ নাচাতে ভালোই জানা ছিল না। জয়কে কবজা করে খুব খেললে। বুঝলাম, পাগল হয়ে গেছেন আপনি। খারাপ না, এ আর এমন কি? কত লোক এমন হয়েছে আপনার খাতিরে। আমিও আমার ভাতিজি হয়েছি বাপ হারিয়ে, আমার মা ও ভাবি স্বামী হারিয়ে, কত মেয়ে হয়েছে ইজ্জত হারিয়ে, অসংখ্য মা হয়েছে তাদের সন্তান হারিয়ে। সব চলে হামজা সাহেব, টেক ইট ইজি। আপনি আর কত বড় খেলোয়াড়। আসমানের উপরে যে মালিক বসে আছে তার খেলা খেলার ঊর্ধ্বে। হামজা কিছুক্ষণ চোয়াল এঁটে ঠান্ডা নজরে দেখে মাহেজাবিনকে। এরপর শুধায়, কেন এসেছো? দেখা করতে এলাম। কত পুরনো আর গভীর সম্পর্ক আমাদের। হামজা হাসে, আসলেই। উদ্দেশ্য বলো। তা আপনি সেই যোগ্য আছেন যে আপনাকে কোনো গুরুতর উদ্দেশ্য বলতে এতদূর বয়ে আসব? আমার পঙ্গুত্বকে তাচ্ছিল্য করো না। তোমার তো আমার পঙ্গুত্বকে পুজো করা উচিত। তুমি জানো, এটাই তোমাকে বাঁচার সুযোগ করে দিয়েছে। মাহেজাবিন খানিকটা ঝুঁকে ফিসফিস করে বলে, জানি। তবে আপনি কি জানেন আপনাকে পঙ্গু হয়ে বাঁচার সুযোগ আমি দিয়েছি? বেশি দিন টিকতে পারবে না আমি না চাইলে। তাজ 3 মাস আছি, 3 যুগ নয়। আপনি নিজেকে দেখুন। আপনার আমার দৈরথ্য কাউকেই টিকতে দেয়নি হামজা সাহেব। দুজন দাঁড়িয়ে জলসিঁড়ির 2 ধাপে, যখন তখন তলিয়ে যাব। এই পথের শুরু ভার্সিটির এক টিচার রুমে। যেদিন হামজা তার এক মামুলি শিকারকে চোখ তুলে দেখার প্রয়োজন অবধি বোধ করেনি, আজ তারা প্রতিদ্বন্দ্বী রূপে কারাগারের এপার ওপার। অনেকক্ষণ সময় দুজন দুজনের চোখের দিকে অপলক তাকিয়ে রইল। নিঃশব্দ এক দামামা বেজে উঠল দুজনের বুকের ভেতরে। যে যুদ্ধে কেউ জেতেনি, হেরেছে দুজন, হারিয়েছে দুজন। দুজনের চোয়াল শিথিল হয়ে এলো, সিক্ত হলো চিত্ত। তারা ধ্বংসপ্রাপ্ত 2 বিরোধী আজ খালি হাত। সেল খুলে আইনজীবী ও মাহেজাবিনকে ভেতরে যেতে দেয়া হয়। হামজা শান্ত পরিশ্রান্ত গলায় বলে, তুমি বয়সে অনেক ছোট আমার, তা ভেবে জীবন ভিক্ষা দিতে পারতেন? হামজা মাথা দোলায়, অনেক ছাড় দিয়েছি। ছাড়ি এমন? তুমি কোনো ক্ষতি করনি আমার? আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আজ অবধি কিছু করিনি আমি। কেবল আপনার কালো হাত দুটোকে ঠিক এই রকমই পঙ্গু অবস্থায় দেখতে চেয়েছি। তাতে আমরা শেষ হয়ে যাব? 10 জন যদি 20টা অপরাধ করতে পারে, 8 জন 16, -4। অল্প থেকে শুরু হোক। এবার বলুন, হাত তো খালি। কি পেলেন এই অসুস্থ পথ চলায়? তুমি কি পেলে? আমার কাছ থেকে জয়কে সরিয়ে তুমি কূটনীতি মহিলাদের মতো অপবাদ রটানো ছাড়ুন। জয় আমির আত্মহত্যা করেছে, তাকে কেউ মারেনি। সে ছিল এক কাপুরুষ, পাপ করেছে বুক ফুলিয়ে। শাস্তি পালা এলে পিঠ এগিয়ে দিয়েছে ঝাঁঝরা হতে। হামজার চোখে এক পৃথিবী ভঙ্গুরতা এসে ভর করে, দাঁতের মাড়ি চেপে ধরে। তারপর আচমকা বাম হাতে মাহেজাবিনের গলা চেপে ধরে। হাত শিথিল, অসার প্রায়, তবু পৌরুষ থামা। তুমি থামাওনি, সে তোমার জন্যই। মাহেজাবিন সামান্য বিচলিত হয় না, গলা মুক্ত করার চেষ্টা না করে বলে, সেদিনের সতর্কবাণী মেনে নিলে আজ আপনি অন্য অবস্থায় থাকতে পারতেন। বলুন তো, জয় আমির আত্মহত্যা কেন করল? হামজার শরীর থরথ করে কাঁপতে লাগল। আবার এক লেমসিয়ার মতো এক প্রকার খিচুনির উদ্রেক হতে লাগল। মাহেজাবিনকে ছেড়ে দিয়ে থরথরিয়ে কাঁপা হাতের 2 তালুর দিকে তাকিয়ে থাকে হামজা। তুমি জানো, এই 2 হাতে আমি কতবার ওর কপালে জলপট্টি দিয়েছি। তখন আমার কাছে জ্বরের সিরাপ কেনার পয়সা থাকতো না। কত দুপুর পুকুরে ঝাঁপ পেরে সাঁতার শিখিয়েছি। তুমি তখন ছিলে না, কেউ ছিল না, শুধু আমি ছিলাম। আজও পারতো একসাথে সাঁতার কেটে বর্ডার পার হয়ে পালাতে আমার সাথে। আমাকে রেখে চলে গেছে, নিমক হারাম। মাহেজাবিন ম্লান হাসে। কেন চলে গেছে তা ভাবছেন নাকি ভয়ে? কোথাও কারণটা আপনি লাহন? হামজার চোখে কাতরতা দেখা যায়। মাহেজাবিন উদাস স্বরে জানায়, একজন ভরসাসীন মানুষ নিজের জীবনের সবটুকু ভরসা ও ভালোবাসা দিয়ে দেওয়া মানুষটির কাছে হেরে যায়। মানুষ আর একটুও বাঁচার স্পৃহা কোথাও খুঁজে পায় না। বোঝেন সব কথা? কখনো ভেবেছেন আপনি জয়কে কত বড় জখম দিয়ে দুনিয়া ছাড়া করেছেন? যার চেয়ে বড় জখম আর দেয়া সম্ভব নয় কোনো মানুষকে, ঠিক ততখানি আঘাত আপনি করেছেন জয় আমিরকে। সেই জয় আমিরকে যে আপনার নামে নিজের সব কিছু বক্সে দিয়েছিল, আপনার পালিত পশু হয়ে বেঁচেছিল, নিজের পরিচয় ও গর্ব বিসর্জন দিয়ে। এবার ভাবুন, যখন সে জানতে পারল তার জীবনে সে সব হারানোর পর নিজের বেঁচে থাকা রুহটা অবধি যাকে সঁপেছিল, সেই বড় সাহেবই তাকে তার জীবনের সবচেয়ে বড় আঘাতটা করেছে, তার কেমন লেগেছিল? আমি আপনাকে সময় দিলাম 2 মিনিট, ভাবুন। হামজার হৃৎস্পন্দনের গতি অসুস্থ পর্যায়ে বেড়ে গেল। হতবিহ্বল হয়ে পড়ল সে। ইশারায় মাহেজাবিনকে থামাতে চাইল। আপনি আমার সন্তান ছিঁড়ে নিয়েছেন, শুধুই আমার ভেবে। ভুলে গিয়েছেন পরের জন্য কাটা খালে নিজে পড়া দুনিয়ার পুরনো নিয়ম। বাচ্চাটা আপনার জয়ের ছিল, জয়ের, সেই জয় যে আপনার খাতিরে পাপ আর পুণ্যকে এক পাত্রে গুলিয়ে জীবনের বিষ পানীয় তৈরি করেছিল।
একটা তেতো সত্যি বলি, আমি যে মুহূর্তে আপনাকে দুশ্মন হিসাবে সচেতন করেছিলাম, ওই মুহূর্তে আমি মূলত আপনাকে জয় আমিরের মৃত্যুর খবরটা শুনিয়েছিলাম। শুধু খুলে বলিনি বাক্যটা। তুমি জানতে? কি জানতে? আপনি কেন জানতেন না, এটাই বিস্ময়কর প্রশ্ন। যে মানুষ বেঁচে থাকতেই নারাজ, মরণে তার চরম আগ্রহ, যে লোকটা নিজের পরিচয়ের পেছনে উন্মাদের মতন ছুটেছে বছরের পর বছর, তার কাছ থেকে একে একে সমস্ত পরিচয় কেড়ে নেওয়া হলে তার বাঁচার প্রশ্ন আসে কোত্থেকে? আপনি দেখেননি জয় আমিরের মৃত্যুকে আলিঙ্গনের তোড়জোড়। আমি দেখেছি আপনার কাছ থেকে ফেরার পর তার মৃত্যু তৃষ্ণা। সে মৃত্যুর আগেও শুধু একবার আমার কাছে স্বীকৃতি পেতে চেয়েছিল, সে বেঁচে থাকলে অন্তত কেউ তার সঙ্গী হতো। অথচ আমি দেখছিলাম সে পালাবে। এই অল্প সময়ে সে শুধু বিশ্বস্ত কাউকে নিজের রেখে মরতে চায়। হামজা বিদ্রুপের হাসি হাসে। তুমি জয়ের বিশ্বস্ত কেউ হতে? মাহেজা বিনার জবাব দেয় না, চুপচাপ চেয়ে থাকে হামজার দিকে। তাকে কখনোই কোনো অসুস্থ মানুষকে ব্যঙ্গাত্মক চোখে দেখার শিক্ষা দেয়া হয়নি। হামজাকে দেখে তার খারাপ লাগছে না ভেবে খারাপ লাগে তার। বিশ্বাসঘাতকতা তার ধর্ম নয়। জয় আমির মানুষ চিনত খুব। সেদিন আরমিন রাজি হওয়া মানে জয়ের পাপ মেনে নেয়া, আর পাপ মেনে নিলে আরমিন হতো তার সবচেয়ে বিশ্বস্তজন, আমরণের সাথী। কারণ আরমিন ঠিক সাদা পাউরার মতো পবিত্র আত্মা, এটাই জয়ের ধারণা ছিল। কিন্তু মিথ্যে আশা আরমিন দেয়নি সেদিন তাকে, কারণ জয়ের পাপ হাসরেও কবুল নয় তার। আর জয় আমির আর বাঁচতে চায়নি, কারণ তার সহ্য ক্ষমতা বিদীর্ণ হয়ে গেছিল এবার। হামজার শরীর ঘেমে টুপটুপ করে পানি পড়তে লাগলো, যেমনটা সদ্য গোসল করা মানুষের শরীর বয়ে যায়। দোলন সাহেব উঠে দাঁড়ালেন। শান্ত হও হামজা, ওই চতুর মেয়ে লোক কি বলছে? ওকে থামতে বলুন। ও থেমেছে, তুমি নিজেকে থামাও। বদ্ধ সেলের কংক্রিটের চার দেওয়াল হামজাকে একটা বার্তা দেয়। এক বিরোধিনী তোমার জয়ের রক্ত গর্ভে ধারণ করে, সে হলো জয়ের সর্বোচ্চ আস্থাভাজন। তুমি আপনজন, সেই রক্ত ধ্বংস করে হলে একমাত্র দুর্জন। দোলন সাহেবের সঙ্গে কেসের ব্যাপারে কিছু কথা হওয়ার পর হামজা শেষবার একবার রিমির সঙ্গে দেখা করতে চায়। তারপর মাহেজা বিনকে ডাকে। আরমিন, তুমি আর মুরসালিন পথে অন্ধকারকে পেয়ে বাধ্য হয়ে তা গ্রহণ করেছ। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি। অথচ তা কখনোই হামজা এবং জয় আমির হয়ে ওঠার শর্ত হতে পারে না। হামজা হাসল। সাবধানে থেকো, তোমার পথ ঠিক ততটা কঠিন হবে যতটা তোমার কল্পনার সীমানায় নেই। ধন্যবাদ আপনার শুভাকাঙ্ক্ষার জন্য। দেখা হচ্ছে আপনাদের নিজস্ব আদালতে। অক্টোবরের 20, 2015-এ আসামি হামজার বিচার কার্য হয়েছিল অদ্ভুত, যাকে বলে অনাকাঙ্ক্ষিত। কিন্তু রাজনীতি মাত্রই অনাকাঙ্ক্ষার সমন্বয় মাত্র। প্রথম আধ ঘন্টা কেবল হামজার রাজনৈতিক জীবনের ফিরিস্তি ও তার শারীরিক অবস্থা বর্ণনায় কেটে গেল। হামজার পক্ষের উকিল হামজাকে কেবল একজন পক্ষাঘাতগ্রস্ত পঙ্গু রোগী হিসেবে যুক্তিতর্ক স্থাপন করে সেটা আদালতে উপস্থিত জনতার ভেতরে ফিট করতে করতে তিনি ঘেমে উঠলেন। দোলন সাহেবের সঙ্গে ভালো রকমের তর্ক হলো, কিন্তু মানবিকতার কথা নেই কোনো। ডিফেন্স মহোদয় রজব আলমগীর মানবিকতার ওপর প্রশ্ন তুলে পুরো আদালতকে আবেগী করে তুলতে সফল হয়ে গেলেন। অবাক করা ঘটনাটা খুব কম সময়ে ঘটে গেল। হামজা এমপির খুনই করেনি, সে করতেই পারে না, কারণ এমপির খুন তার অ্যাক্সিডেন্টের কম বেশি 2 সপ্তাহ পরে সংঘটিত হয়েছে। হামজার চিকিৎসক এসে চমৎকার সাক্ষী দিয়ে গেলেন যে সম্ভবই না। কড়কড়ে কাগজে রিপোর্ট পেশ করা হলো। হামজার মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, সড়ক দুর্ঘটনায় কী পরিমাণ ড্যামেজ। এই অবস্থায় রোগী নিজ শক্তিতে চলাচল অবধি অক্ষম, সে কি করে এমপির খুন করতে পারে? তাকে এমপি মার্ডার কেসে ফাঁসানো হয়েছে, কেননা এমপি জীবিত অবস্থায় তাকে ভালো চোখে দেখত না। এছাড়া তার অপরাধ কেবল রাজনীতিতে একটু অনৈতিকতা আর কি। ওসব কোনো গোনায় ধরার মতো বিষয় নাকি? 16ই জুলাই দিবাগত রাতে পাটোয়ারি বাড়িতে যে কয়েকটি খুনের ঘটনা ঘটেছিল তা জয় ঘটিয়েছিল আদালতে প্রমাণ হয়ে গেল। হাত কাটা সেই ডাক্তার সাক্ষী দিল। মাহেজা বিন পাথরের মতো বসে দেখল শুধু। শেষ সময় হুইল চেয়ার ঠেলে হামজাকে আদালতে আনা হয়েছিল। বিচারক মহোদয় নিজেই কেঁদে ফেলার মতো অবস্থা হামজার অবস্থা দেখে। এরকম এক নিষ্পাপ অসুস্থ যুবক এমন ধরনের অপরাধ করতে পারে? হামজার নামে অভিযোগ হলো সে নাকি এমপির ও এমপির স্ত্রীর ভাগিনা, যে কিনা নিজের বোনের স্বামী তাকে খুন করেছে। এটা কখনো বিশ্বাসযোগ্য? নিজের বোনের স্বামীকে কেউ কেন খুন করতে যাবে? এছাড়া হামজার অবস্থা দেখার পর নতুন মোড় এলো। হামজার এই অবস্থা করেছে জঙ্গি গোষ্ঠী এবং বিরোধী দলের কর্মীরা সম্মিলিতভাবে। অতি সত্বর তাদেরকে বিচারের আওতায় আনার হুকুম দিয়ে আদালত ফুরল। দোলন সাহেব সব বুঝলেন, চুপচাপ গিললেন। হামজাকে আবার স্থানান্তর করা হলো পুলিশ ফাঁড়িতে। দোলন সাহেব গেছিলেন তার সঙ্গে সাক্ষাতে। হামজা হেসে ফেলল তাকে দেখে। স্যার, আপনি আমার ওপর এত আক্রোশ কবে জমিয়েছেন? কে বলে আক্রোশ? হামজা হাসে। অবাক হননি তো আবার আদালতে? প্রশ্নই ওঠে না। আমি আনাড়ি বা অবুঝ চোখকানা জনতা নই হামজা। আমার আন্দাজ ও জানা সম্বন্ধে তোমার ধারণা থাকা দরকার। শুধু বলো, তুমি কি এটাই চেয়েছিলে? না, কয়েকদিন আগ অবধি চাইনি।
তবে যেদিন আমার নারী বিরোধী ও আপনি সাক্ষাতে এলেন, তারপর চাওয়াটায় বদল এলো। কি করব স্যার, এক কোমর ভাঙা মাগী মানুষ আর আপনার মতো হুট করে মানবিকতার গান গাওয়া উকিল মশার কাছে হারা কমার সাজে না। আদালতের তারিখের দুদিন আগে উপর মহলের সদস্য এলো হামজার কাছে। হামজার পরিকল্পনা তখনও আদালতে উঠেই গড়গড় করে জীবনের সব সত্যি বলে দিয়ে ফাঁসির মালা গলায় চড়ানো। এটা জেনে উপরমহল ক্ষেপে ক্ষেপণাস্ত্র। হামজা যে ভাঙা জাহাজের ছেঁড়া পাল হয়ে গেছে, যা দমকা হাওয়ায় দিক বিদিক হন্য হয়ে কেবল পতপত করে উঠছে, তাতে উপরমহলের কোনো যায় আসে না। তারা কেবল চান আদালতে সরাসরি হামজার কার্যক্রম সামনে না আসুক, কোনোভাবেই না। এটা হামজার নয়, দলের অস্তিত্ব ও নামের প্রশ্ন। এসব কাজ খোলা ময়দানে আসার মতো নাকি? আদালতে হামজা স্বীকার করবে যে সে একাধা শিশু ও মুরসালিনের মতো যুবকদেরকে বড় ঘরের মতো কুঠরিতে আটকে রেখে রক্তের খেলা খেলেছে? এটা হতে দেওয়া যায় নাকি? উপর মহল থেকে হামজাকে শাসিয়ে যাওয়া হলো যে তার কিচ্ছু সামনে আসবে না, সে প্রায় বেকসুর মতো খালাস পাবে, অথবা জনগণের মনের সান্ত্বনার জন্য তার ছোট-মোটো অভিযোগে 2-4 মাস কারাগারে কাটানো লাগতে পারে। এর জন্য যা যা দরকার, যা প্রমাণ, সাক্ষী, হাতে বানানো আদালত, সব ব্যবস্থা উপর থেকে হয়ে যাবে। হামজা কেবল চুপ থাকবে, চুপ, এটুকুই তার কাজ। না হলে হামজার বউ, বোনের মেয়ের সাথে খুব একটা ভালো আচরণ করা হবে না। তার সাথে কি করা হবে তা বলা যাচ্ছে না, আর তার বলা কথাগুলো ধামাচাপা দেওয়া অসম্ভব কিছু নয়। এসব কথা দোলন সাহেবকে হামজা বলল না। সে শুধু আরমিনের কাছে হারতে রাজি নয়। এরপর উপর মহলের নজরদারিতে রইল সে। কিছুদিন পর পাটোয়ারি বাড়ির সিলগালা খুলে দেয়া হলো। রিমিকে সঙ্গে নিয়ে সেই মারণ কুঠুরিতে বসবাস শুরু হলো। শরীরের অবনতি, উন্নতি কিছু নেই। বাম হাতটা কোনো মতো নড়াতে পারা যায়। চিকিৎসার জন্য পয়সা দরকার অগাধ। তবু নিশ্চয়তা নেই সামান্য কিছুটা উন্নতিও হবে কিনা। নিউরোলজিস্টরা হাল ছেড়ে দিয়েছেন। শরীর প্রায় সবটা অবশ। তার ভেতরের প্রতিক্ষণের অন্তর্জ্বালা তাকে ধীরে ধীরে এক অদ্ভুত মৃত্যুর দিকে নিয়ে চলল। দিনকে দিন সে হয়ে উঠল ঠিক তার হুইল চেয়ারটার মতোই জড় অসার আসবাব। আর রিমি তার জড় সেবিকা, যে সঙ্গ ছাড়েনি অথচ সঙ্গে নেই। হামজা রোজ প্রহর গণে কবে জয় স্বপ্নে এসে একবার হেসে ভাই বলে ডেকে যাবে। হামজা শুনেছে মৃত মানুষ স্বপ্নে ডাকলে তারপর খুব শীঘ্রই মানুষ সেই মৃতর সঙ্গে চলে যায় জীবন ছেড়ে। সে রিমির কাছে রোজই অনুরোধ করে চলে যেতে। এক পঙ্গু চলন শক্তিহীন মানুষের দেখভাল করে জীবন নষ্ট করার মানে নেই। তাকে ফেলে চলে গেলে কয়েকটা দিনই মাত্র হামজা বাঁচবে এই অরুচিকর দুনিয়ায়। এটা হামজার একমাত্র চাহিদা আজ। সে যেতে চায় বহুদূর, যতদূর জয় পৌঁছে গেছে। মাহেজাবিন থামলে সিস্টার ক্যাথারিন সেদিন এ পর্যায়ে মিনিট 10 চুপ থেকে আস্তে করে শুধু বলেছিলেন, জয়, আমিরের রেখে যাওয়া দ্বিতীয় কাগজটা কোথায়? দেখেছিলে সেটা? 30 জুন 2018 খ্রিস্টাব্দের সূর্য ওঠা সকালে মাহেজাবিন বসার কক্ষ থেকে উঠে আব্বুর রুমে যায়। বহুদিন বন্ধ পড়ে থাকা ধুলো জমা আলমারিটি খোলা হলো সেদিন। একটি গোল করে মোড়ানো কাগজ মাহেজাবিন বের এনে সিস্টারের হাতে দেয়। হাতটা একটু শিউরে ওঠে সিস্টারের। মোড়ানো কাগজটি ভারী, ভেতরে কিছু একটা। মোড়ক খুলতেই আরেকটি ছোট্ট কাগজ জড়ানো ভারী বস্তুটি হাতে আসে। একটি হাত ঘড়ি। সেটার চকচকে প্ল্যাটিনামের গোলক প্রান্তে ভোরের আলো পড়ে তা চিকচিক করে ওঠে। ওটার ডায়ালের সাথে মুড়ে থাকা চিরকুটটি পড়েন সিস্টার। উকিল ম্যাডাম, চিহ্ন না দেখা গেলে শালার মানুষ নিজের গায়ের জন্মদাগ ভুলে যায়। আমারে কি মনে রাখবে? এই আমার চিহ্ন রইল, রেখে দিয়েন আপনার কাছে। নয়তো আমাকে মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না দুনিয়ায়। কেউ মনে না রাখলে এই দুনিয়া দিব্যি একটা আস্ত জয় আমিরকে ভুলে যাবে। এইটা ঠিক না। বড় সাহেব দিছিল এইটা আমার 25তম জন্মদিনে 2012-তে। 75তমতেও যেন থাকে আপনার কাছে। ততদিন আমি থাকবো না। ওহ হা, এইটা সেই ঘড়ি যেইটা আমার হাতে ছিল সেই দিন, যেই দিন আপনার সাথে ভার্সিটির মাঠে আমার প্রথম দেখা। আবার এই দিনও, যেই দিন আপনার নামে আমি একটা বলি চড়াইতে আসছি। এই শালা ঘড়ি আমার জন্যে কুফা, আর আস্ত একখান বেঈমান থাকে আমার হাতে, অথচ শালার কাঁটা টিক টিক করে আপনার নামে। তো ওইটা আপনার কাছেই থাকুক। সিস্টার 7 বার পড়লেন লেখাটুকু। হাতটা শিরশির করছে বোধহয়। এলোমেলো নজর তুলে তাকালেন মাহেজাবিনের দিকে। মাহেজাবিন মৃদু হেসে ভ্রু নাচায়, ঘড়িখানা দেখতে ইশারা করে। জয় আমির ঘড়ির ক্ষেত্রে খুব শৌখিন ছিল। সব অক্ষত থাকলে নিশ্চয়ই আজও পাটোয়ারি বাড়িতে তার কক্ষের আলমারিতে নামি দামি ব্র্যান্ডের বেশ কয়েকটা ঘড়ি তোলা আছে। সেইকো, অ্যাস্ট্রন, পাটেক ফিলিপ, ক্যাসিও। সিস্টার ঘড়িখানা হাতে তুলে নেন। বেশ ভারী,
অডেমার স্পিগুয়েট ব্র্যান্ডের রয়্যাল ওক মডেলের হাতঘড়ি ওটা। দাম কম বেশি লাখখানেক হবার কথা। এক অন্ধকার সমুদ্র অথবা কালচে স্যাফায়ার বা নীলমণি রত্নরঙা ঘড়ির ডায়ালটিতে সিস্টারের চোখ ধাঁজায়। ওটার ডায়ালের যে গম্ভীর রং, তার আনুষ্ঠানিক নাম মূলত ব্লু গ্র্যান্ড ট্যাপিসারি। সেই চকচকে ডায়ালে জয় আমিরের চিহ্নরূপে লেপ্টে আছে পুরনো কবেকার শুকনো লাল তরলের ছাপ। একটা বলি চড়ানোর দিনের পরিহিত ঘড়ি যে। রক্তটুকু জয় আমিরের, এটা সিস্টার জানেন, কারণ সেই রক্তে হাত ছুঁয়ে ওনার মনে হচ্ছে এই রক্ত খুব চেনা, বহু পুরনো জানাশোনা। ওনাকে চোখের ছটপটানি দেখে মাহেজাবিন হাসে। কেমন লাগছে আপনার বহুল আকাঙ্ক্ষিত অদেখা পাপির চিহ্ন ছুঁয়ে? আরও কিছু আছে, চাই? মাহেজাবিন উঠে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সেন্টার টেবিলের ওপর কিছু ধাতব পৌরুষ অলংকার রাখে। দুটো ব্ল্যাক টাংস্টেনের আংটি, একটি রূপোর তৈরি রিস্টলেট, একটি প্ল্যাটিনাম ধাতুর তৈরি শিকল আকৃতির চিকন ফিগারো চেইন। তার লকেটটির আকৃতি জে অক্ষর। প্রতিটা বস্তুতে রক্তের ঘ্রাণ ও আবঝা ছাপ লেগে থাকা জিনিসগুলো হাতে ছুঁয়ে সিস্টারের মনে হলো তিনি এবার সচক্ষে দেখতে পাচ্ছেন জয় আমিরের রক্তাক্ত নিথর দেহখানা, গুলি বুক ফুঁড়ে বেরোনোর পর রক্তে চেইন ও রিস্টলেট ভিজে ওঠার দৃশ্যটি, হামজার হাহাকার আর আরমিনের স্তব্ধতা। এরপর জয় আমির রেখে যাওয়া বড় কাগজখানা সেদিন ভোর সকালে সিস্টার ক্যাথারিনের চোখের নোনা জলে ভিজেছিল। একটি A4 আকারের কাগজ, তার দুপাশ ভর্তি লেখা। চিঠি নয়, পত্র, দরখাস্ত, কোনো সংবাদ অথবা ইচ্ছেপত্র নয় ওটা। কেবল একটি কাগজ যার এপাশ ওপাশ লেপটানো রক্তের ছোপ ছোপ দাগে আর পৃষ্ঠাখানা ভরে কী সব লেখা। চোখের অঘটন টের পেয়ে তিনি দ্রুততা আঙুল বুলিয়ে মোছার চেষ্টা করলেন। লাভ হলো না। ততক্ষণে সিস্টারের চোখের সবটুকু পানি পৃষ্ঠাখানা শুষে ভিজে উঠেছে। এতই কাগজের তৃষ্ণা মিটেছে কিনা বলা যায় না, কিন্তু সিস্টারের তৃষ্ণা বাড়ল। সেই তৃষ্ণা মেটানোর প্রথম ধাপে তিনি জানতে চাইলেন মাহেজাবিনের 2015 থেকে 2018 অবধি আসার যাত্রা সম্বন্ধে কৌতূহল গাঢ়। একের পর এক প্রশ্ন করছিলেন। অনার্স শেষ বর্ষে থেকে মাহেজাবিনকে পড়াশোনায় মনোযোগী হতে হয়েছিল পুরো দমে। এই সময়টাতে নিরাপত্তা দেওয়ার জন্যে কবির চুপিসারে সর্বদা প্রস্তুত ছিল বাহিনী নিয়ে। এটার পেছনে তুলিরও হাত ছিল। সে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি আসার মতো তখন নাইয়রে আসে মাহেজাবিনের কাছে। সেই নারীকে নিরাপত্তা না দিলে সে কবিরের ঘর নাও করতে পারে, কিন্তু এটা মাহেজাবিনের পছন্দ ছিল না। এখানে একটা ঋণ জমা হবার ব্যাপার রয়ে যায়। কারোর কাছে ঋণী হলে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। এক্ষেত্রে বিনয়ী হতে হয়, আর বিনয় কেবলই মানুষকে সত্য থেকে পিছপা করে। তবু কবির পিছু ছাড়েনি। এছাড়াও সে নিরাপত্তা পেয়েছিল মুরসালিনের শুভাকাঙ্ক্ষীদের কাছে, মরিয়মের খাতিরে। মরিয়মকে মুরসালিন যাদের কাছে রেখে যাত্রায় বেরিয়েছিল, তারা মরিয়মের দেখভাল করা নারীটির নিরাপত্তা দিতে সদা প্রস্তুত, যেটা খুব সক্রিয় কিন্তু আড়ালে। তারা নীরবে রোজ আমজাদ সাহেবের বাড়ি তো অবশ্যই, সঙ্গে মাহেজাবিনের বাইরে চলাচলের সময়টা পেছনে থেকেছে বরাবর। আরও ছিলেন মানসিক সঙ্গের জন্যে দোলন সাহেব। 2016 শুরুর দিকে মাহেজাবিনের অনুরোধে দোলন সাহেব রূপকথার কেসটি হাতে নেন। দিন শেষে রূপকথা কেবলই এক শিকার। ততদিনে অবশ্য রূপকথার ভেতর থেকে মুক্তির সমস্ত আকাঙ্ক্ষা ফুরিয়ে গেছে। কিন্তু দোলন সাহেবের প্রচেষ্টায় সে খালাস পেল বাংলাদেশের আইনি বন্দিশালা নামক উন্মাদখানা থেকে। তাকে নিতে আসার জন্য কেউ নেই জেনে বেরোবার পর সে পেয়েছিল এক অনাকাঙ্ক্ষিত নারীকে, যাকে সে কারাগারে বসে দিনের দিন একটাবার দেখা করতে আসা মানুষদের কাতারে চেয়েছে। মাহেজাবিন রূপকথাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমজাদ সাহেবের বানিয়ে রেখে যাওয়া ছোট্ট আশ্রয় কেন্দ্রে। এতগুলো মানুষের পিঠ চালানোর জন্য আমজাদ সাহেবের সামান্য জমি বিক্রির পয়সা নেহাত তুচ্ছ। জয় আমিরের রেখে যাওয়া পয়সা বলতে কিছু আছে, তা কখনো মাহেজাবিনের খেয়ালে থাকেনি। কিন্তু সে ভাবি, আম্মু ও মরিয়মকে ঠিকই আলাদা করে জিজ্ঞেস করেছিল, আপনারা চাইলে জয় আমিরের রেখে যাওয়া এই টাকা নিজেদের জন্য খরচ করতে পারেন। অনুমতি পেলে আপনাদের খরচে ওই অর্থ ব্যয় হবে। মার্জিয়া কিছুদিন কথা বলেননি তার সাথে। সেই দিনগুলোতে মাহেজাবিন খুব ছটপট করে একদিন গিয়ে ভাবির কাছে বসে জিজ্ঞেস করে, কথা বলেন না কেন আমার সাথে? ঠিকমতো খান না, অরিবাকে আমার কাছে আসতে দেন না। কি করেছি আমি? কোনো ভুল করলে শাস্তি দেন, তবু এভাবে মুখ ফিরিয়ে থাকবেন না। মার্জিয়া হেসে ফেলে,
আমার মতন মেয়ে লোকের সাধ্যি কোথায় অন্তু তোমার থেকে মুখ ফেরায় থাকার? তোমার ঘাড়ে খাচ্ছি, পড়তেছি, হাসতে হাসতে কেঁদে ফেলার দৃশ্য খুব ভয়ানক হয়। সেই দৃশ্যই দেখা গেল মার্জিয়ার মুখে। ভাবো তো অন্তু, কত বড় বোঝা আমি আর আমার এই অতিম মেয়ে এই দুনিয়ার। তুমি বলছিলা আমার আর সন্তানের ভার নিবা, পারতেছ না। তুমি আমার আর আমার মেয়ের পেট চালাইতে সেই লোকের পয়সায় নির্ভর করতে চাও যে আমার সোহাগ গাড়ছে আমার কাছে, আমার পেটের মেয়ের অতিম বানাইছে। বলো, এর চাইতে লজ্জার কিছু হইতে আছে? বলো তো অন্তু, দুনিয়ার উপর কোনো মা মেয়ে কতটা ভারী হইলে স্বামী আর বাপের খুনির পয়সা খাওয়ার কথা ওঠে? বলো। মাহেজাবিনের হাত দুটো চেপে ধরে অঝরে কেঁদে ফেলল মার্জিয়া। এত খাই আমরা, তোমার যাতে ভার না হয়। আমি তো দর্জির কাজ করি অন্তু। তুমি কেন একটাবার ভাবলা না এই কথা আমার সামনে উচ্চারণ করা ঠিক হবে না তোমার? আমি জানি আমি অকাল বিধবা, আমার স্বামী নাই, একটা দুধের মেয়ে, তাই বলে তুমি আমার স্বামীর খুনের রক্তমাখা পয়সা আমার জন্য বরাদ্দ করতে চাইবা অন্তু? আমার তো বাপের বাড়ি সচ্ছল না অন্তু, তাই আমি চাইলেও ওদের কাছে যাইতে পারবো না। মাহেজাবিন সহ্য করতে না পেরে ধমকে উঠল। চুপ করুন আপনি, কথা বলার সুযোগই দিচ্ছেন না। পাগল হয়েছেন? আমাকে কি পাথর লাগে আপনাদের? আমানুষ জানোয়ার ভাবতে ভালো লাগে সবার? সবাই কি মনে করেন নিজেদেরকে? এক আপনাদের ব্যথা আছে, শোক আছে, ঘেন্না আছে, অভিযোগ আছে, আর আমি গাছ। গাছেরও তো ব্যথা থাকে, আপনারা কেউ সেটাও ধোবেন না আমায়? মাহেজাবিনের চোখ ছলছল করে, কিন্তু জল গড়ানোর অনুমতি নেই বলে গাল শুকনো রয়ে যায়। ওটা আমার দেনমোহরের টাকা, আসামি হিসেবে ওটা অন্তত স্বামী হিসেবে দিয়ে গেছে আমার আসামি। আমি এই যে এই অপদার্থ জীবনটাকে সেই নরকের অতিথির কাছে বিক্রি করেছিলাম বাপ আর সমাজের দায়ে, সেই টাকা ওটা। ওটা অবশ্যই জয় আমিরের দেয়া টাকা, কিন্তু ওতে অধিকার শুধু আমার। তাহলে তুমি কেন আজ পর্যন্ত ওই টাকা থেকে এক আনা পয়সা খরচা করো নাই নিজের জন্যে? অসুখে যে মুরবা কখন জানি, এক পয়সাও কেন নিজের জন্যে ভাঙো নাই? তাইলে আমার মেয়ে আর আমার জন্য ওই টাকার প্রশ্ন ওঠালাই কেন? মাহেজাবিনের কাছে জবাব নেই। সে চুপচাপ উঠে চলে এসেছিল মার্জিয়াকে শান্তিমতো কাঁদতে দিয়ে। মার্জিয়ার মতন রাবেয়া কথা বন্ধ করেননি, শুধু চুপচাপ কিছুক্ষণ চেয়ে থেকে বলেছিলেন, তোর বাপের পয়সা আমার জন্য যথেষ্ট হচ্ছে না অন্তু, খুব বেশি হয়ে যাচ্ছে আমার খরচা। মাহেজাবিন আর লজ্জায় তাকাতে পারেনি আম্মুর দিকে। আর মরিয়ম বলেছিলেন, আমি তো জয়ের জিম্মায় আসি নাই, আইছি আমজাদ ভাইজানের মেয়ের আশ্রয়। সুতরাং জয়া আমিরের সঁপে যাওয়া সম্পত্তির দলিল, নগদ অর্থের চেক বই প্রভৃতি রাবেয়ার কক্ষের আলামারিতে ধুলোয় ভারী হতে লাগল। জমি বিক্রির টাকা থেকে সামান্য কিছু নিজের পড়ালেখার জন্য রেখে বাকিটা সবার চিকিৎসা, পোশাক, খাবারে লেগে যেতে লাগল। কিন্তু নিজের মারাত্মক অসুস্থতাকে এড়িয়ে যেতে মায়েজাবিন দক্ষ। অরিবাকে একটি সুন্দর জীবন দেবার প্রতিশ্রুতি মিথ্যা হতে লাগল। তার দুধের দাম, যাবতীয় খরচায় সে হিমশিম খেতে লাগল। পরনের ছেঁড়া জামাটা কেউ দেখার আগেই রাতে সেলাই করে নেয়া রোজকার কর্ম হয়ে দাঁড়াল। তার তখন শুধু একজন ফিজিওলজিস্ট নয়, সঙ্গে সাইকোলজিস্ট নিয়মিতভাবে প্রয়োজন। সারাদিন যেমন তেমন, রাতগুলো ভয়াবহ। মানসিক অসুস্থতা চরমে পৌঁছাতে লাগল। মাঝে মধ্যেই মানসিক যন্ত্রণা, আত্মহত্যার লোভ দেখাতে অবধি ছাড়েনি তাকে। চেহারার লাবণ্য, মুখের হাসি, শরীরের সুস্থতা বিলীন হয়ে গেল। শুধু চলতে লাগল তার জীবনযুদ্ধ ও পড়ালেখা। মার্জিয়া সেলাই মেশিনে পা চালাতে চালাতে তাকে ডেকে প্রায়শই বলতো, তুমি জানো তুমি পাগল? অন্যভাবে এটারে বলে বদ্ধ উন্মাদ। নাইলে এমনে মানুষ বাঁচে? এতটা পারে? আপনার কথা বলুন, আপনি যুবতী নারী ভাবি, ছোট্ট একটি মেয়ে আপনার, বিয়ে করতে রাজি হন, আমি ব্যবস্থা করব। এই জীবন এভাবে যাবে না। তুমি কি চাও আমি সব ভুলে অন্য কারো সাথে সুখী হব? স্বপ্নের মতো সহজ সব, আর আমার মেয়ে অন্য লোকের ঘরের বোঝা হবে? ওকে আমি রাখব। বাপহীন জীবন আমার মেয়ে জীবন পাওয়ার আগেই পাইছে অন্তু। মাহীন জীবন আমি তাকে দেব না। তুমি কি বলো মনে আছে? নিজে যেমন বিয়ে বলতে একবার, একজন, একজনম বোঝো, তোমার নাকি এক জীবনে এক নারীত্বে এক পুরুষই সই। আমাকেও তাই বুঝতে দাও। তাও তো তোমার স্বামী ছিল পাপীদের সর্দার, আর আমার কিনা এক নাজুক শিকার। এ কথা আর কোনোদিন বলো না আমাকে। এ পর্যায়ে সিস্টার ক্যাথরিন এক টুকরো হেসে বলেছিলেন, আমি তোমার গল্পে বহুবার ঘুরে মাঝে মধ্যেই এক জায়গায় ঠেকেছি মাহেজাবিন। সতী নারী তুমি, অথচ বিধাতা তোমার সতীত্বের কি কঠোর পরীক্ষা নিলেন বলতো? সতী নারীকে তিনি পতি দিলেন পাপী। এত পাপ তোমার পতি করেছে, অথচ তার এক চুল হক তুমি নষ্ট করনি, তার অজান্তেও। জয় আমিরের হাতের বৈবাহিক রেখা খারাপ ছিল না বলো? একটাবার সেই খুনি হাত দুটো দেখলে আরও ভালো বুঝতাম। সে কি করে সতী পেল? সে সতী পায়নি মাদাম, সতীত্ব লুট করে তবে গ্রহণ করেছিল আমায়। আমি যখন তার হয়েছি আর সতী ছিলাম না। গর্ধব তুমি, চুপ করে শোনো আমার কথা। হিন্দু পুরাণ পড়েছ? না।
সেখানে বলা আছে সতী নারীর চোখের জলের অভিশাপে রাজ্য পুড়ে ছাই হয়। বুঝলে? মাহেজাবিন চুপ করে রয়। সে কি সত্যিই সতী নারী? স্বেচ্ছায় একটুও অসতী সে হতে পারে না কখনো। আরও এমন ঘটনা আছে। সিস্টার সেসব শুনলে আরও বেশি করে এসব বলবেন। সেসবের মাঝে মাহেজাবিনের কাছে একদিন সংবাদ এসেছিল পরাগ আজগরের ফাঁসির রায় দিয়েছে। পরাগ একটাবার তার সঙ্গে দেখা করতে চায়। মাহেজাবিন গেল না। পরপুরুষের সঙ্গে অকারণে দেখা করার প্রশ্ন ওঠে না। তবে খারাপ লাগলো কিছুটা, কিন্তু রূপকথা অনুরোধ করলেও সে যায়নি। তার কাছে তখনও জীবন্ত যন্ত্রণা পলাশের রুফটপের সেই সন্ধ্যা রাত, যেখানে তাকে অসৎ হাত ছুঁয়ে দিয়েছিল আর পরাগ আড়ালে তার প্রতিনিধিত্ব করেছিল। মাহেজাবিনের পড়ালেখার পরিকল্পনা আমজাদ সাহেব ঠিক করে রেখে গেছিলেন। মাহেজাবিনের ইচ্ছে ছিল কোনো স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে অনার্স শেষ করে মাস্টার্স অব ল করার, উচ্চতর শিক্ষা সমেত উকিল হওয়ার। আমজাদ সাহেব আপত্তি করলেন। মাহেজাবিনকে নিজ জেলায় হাবিপ্রবিতে সমাজবিজ্ঞানে অনার্স করাতে মনস্থির করলেন তিনি। এরপর অনার্স শেষে 2 বছর মেয়াদী এলএলবি কোর্স শেষ করে বার কাউন্সিল পরীক্ষায় বসানোর পরিকল্পনা চূড়ান্ত হল। কিন্তু মাহেজাবিনের বরাবরই মনে হয়েছে এটা তার জন্য খুব বড় কোনো কেরিয়ার হবে না। তবে সেই হিসেবেই পড়ালেখা চলতে লাগলো তার। আমজাদ সাহেবের মৃত্যুবার্ষিকী 27শে নভেম্বর 2016 সেই তারিখটিতে রাবেয়া খুব জেদ ধরেছিলেন স্বামী ও পুত্রের কবর জিয়ারতে যেতে। মাহেজাবিনের সাহসে কুলায় না বিষয়টা। সে শেষবার যেবার উন্মাদের মতন ছুটে আব্বুর কবরে চলে গেছিল তাকে ধরে এনেছিল জয় আমির। আজ মাকে নিয়ে গেলে না জানি মায়ের চেয়ে বেশি বেসামাল হয়, সঙ্গে তাই ভাবিকে নিয়েছিল। এটাও ভুল সিদ্ধান্ত হলো। দুজন আরও বেশি বেকায়দায় পড়ল। তার একটা কারণ আছে। অন্তুর কাছে রোজ আমজাদ সাহেব আসছেন, কথা বলছেন, সময় দিচ্ছেন। রাবেয়া ও মার্জিয়া তো তা পায় না। মার্জিয়াকে সামলানো গেলেও রাবেয়ার কি হলো কে জানে। বহুক্ষণ যাবৎ নিথর হয়ে গোরস্থানের ফটক চেপে ধরে অপলক চেয়েছিলেন স্বামী সন্তানের কবরের দিকে। এরপর একদম শান্ত শীতল বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে রাবেয়ার স্ট্রোক করলেন। ঠিক যে সময়ে আমজাদ সাহেবের স্ট্রোক হয়েছিল, রাত্রির সেই তৃতীয় প্রহরে আরেকটি কালরাত্রি নামল মাহেজাবিনের জীবনে। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, কিন্তু ঠিক গেট খুলে মরিয়ম কয়েকটি যুবক ও পুরুষকে ভেতরে নিয়ে এলেন, খুব স্বাভাবিকভাবেই। সেদিন মাহেজাবিন জানতে পারল তাদের বাড়িটা দিনরাত নিরাপত্তায় ঘেরা, যেন তার অনিষ্ট করতে কেউ এমুখ না হতে পারে। রাবেয়াকে নিয়ে 6 দিন একাধারে হাসপাতালে কাটানোর পর ডাক্তার রাতে বলে গেলেন কাল পরশু রিলিজ করা যেতে পারে, শি ইজ আউট অফ ডেঞ্জার। কথাটা বলা ঠিক হলো না, কারণ ওই কথা শুনেই সেই রাতের শেষে ফজরের ওয়াক্তে রাবেয়ার মস্তিষ্ক বড় স্ট্রোকটা হাসপাতালে অবস্থাকালে ঘটালো। শিরা ছিঁড়ে সরাসরি রক্তপাত। মাহেজাবিন সেবার প্রথমবার মনস্থির পড়েছিল জয় আমিরের পয়সা খরচা করার। দরকার পড়লে সেই অপারেশনে সে সব টাকা খরচা করে দেবে এই নিয়ত করার পর ডাক্তারেরা ঘাড় নাড়লেন। মানে কি? মাহেজাবিন বুঝতে চায় না সেই ঘাড় নাড়ানির মানে। জীবনকে সে এত স্বেচ্ছাচারিত্ব কোনোভাবেই করতে দিতে পারে না। জীবন পেয়েছে কি তাকে? ডাক্তারদের কাজ কি? একবার ঘাড় নেড়েছে, আব্বু পালিয়েছে, তাতে আবার সেই ঘাড় নাড়ানি। সেই সকাল পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগেই রাবেয়ার জবান বন্ধ হয়ে গেল। তখন মাহেজাবিন আসরের ওয়াক্তে জোহরের কাজা আদায় করছে হাসপাতালের নোংরা বারান্দার কোণে। মরিয়ম গিয়ে আলগোছে তুলে আনেন মাহেজাবিনকে। মাহেজাবিন এসে দেখে আম্মু কাঁদছে। বাপ মায়ের উপর সমস্ত বিশ্বাস সেদিন মাহেজাবিনের ফুরিয়ে গেল। এরা এক একটা চূড়ান্ত পর্যায়ের বেঈমান। খুব মায়ায় পালে, তারপর সংকটে রেখে হাসপাতালে শুয়ে কাছে ডেকে নিয়ে একদৃষ্টে তাকিয়ে থেকে কাঁদে। এই কান্নার একটা বিশেষত্ব আছে। এই কান্নার পর চোখ বুজে ফেলে এরা। তারপর হাজার কিছুতেও আর চোখ খোলে না, কোনোভাবেই না। মাহেজাবিন এক এক কদম পেছায়। তার ক্ষোভ ফেটে পড়ে। না আম্মু, তোমার মুখে চোখে আব্বুর ভাব দেখছি। আমি এবার আর বোকা হব না। তুমি হাজার ডাকলেও আমি তোমার কাছে বসবো না। তুমি শেষ বিদায় চাইতে কাছে ডাকবে, আর আমি তোমার কাছে বসে তা নেব। পাগল না আমি? কিন্তু পরক্ষণেই মাহেজাবিন হুড়মুড় করে গিয়ে বসে মায়ের কাছে। এই শোনো আম্মু, কেন জন্ম দিয়েছিলে আমায়? বলো আজ, বলো আজ শুনি, কেন জন্ম দিয়েছিলে? চোখের সামনে বাপ চলে যাবে, ভাই যাবে, সন্তান যাবে অকালে, এক পাপী স্বামী সে পালাবে কৌশলে, তারপর তুমি। এই সব চোখ বড় বড় করে দেখব? আমি সব দেখব, শুধু দেখব তোমাদের তামাশা। এই জন্য জন্ম দিয়েছিলে তো? অস্বীকার করলাম। আমি আমার এই অভিশপ্ত জনমকেই অস্বীকার করলাম। এই জীবন আমি মানি না। আমি এত বড় আয়ু চাইনি।
নাকি তোমরা সবাই নিজেদের আয়ু কেটে কেটে আমাকে দিয়ে দিয়ে যাচ্ছ, যাতে বেঁচে থাকি আর দেখি এ সাজা জনম না ফুরুক আমার? কিসের সাজা আম্মা? তুমি বলো। জন্ম তো তুমি দিয়েছ, জন্মে কোনো পাপ থাকলে তোমার জানার কথা, বলে দাও আজ। আমার রইল কি? কি নিয়ে বাঁচার জন্য জন্ম দিলে, আবার সেই জন্মে বাঁচার জন্য রেখে যাচ্ছ? বলো। রাবেয়া জিহ্বা নাড়লেন, কথা বেরোল না। তাই তিনি অন্তুর সামনে হাত দুটো জোর করে ধরে ক্ষমা প্রার্থনা করলেন। ছলছলে ভেজা চোখ দুটোতে ঠোঁট নেড়ে শেষবার অন্তুকে কত কি বলার আকুতি যে সেখানে, কিন্তু বলা হলো না বলে শুধু থুতনিটা থরথর করে কাঁপল তার। মাহেজাবিন সহ্য করতে না পেরে আম্মুর শিথিল দেহটা তুলে বুকের সাথে জাপটে মিশিয়ে ধরে। যেও না আম্মু, আমার আর কেউ নেই এই দুনিয়ায়, বিশ্বাস করো। বাপ, ভাই, সন্তান, স্বামী, আশ্রয় কিচ্ছু নেই। আমার মাথায় পেল দেওয়ার জন্য একটা তোমার মতো সরলাকে খুব দরকার পড়বে। কোথায় পাবো, কোথায় যাব? একজন চলে গেছে আমাকে রাস্তা পার হওয়া না শিখিয়ে। তুমিও যাচ্ছ, কেউ বললে না চল অন্তু, সঙ্গে চল? এত খারাপ না আমি, বিশ্বাস করো। কেউ তো সঙ্গে থাকো, কেউ তো থাকো, কেউ তো থাকো আমার। এত বড় দুনিয়ায় আমি একা বিলীন হয়ে যাব আম্মু। আমার গর্ভের এক টুকরো ধন ওরা ছিঁড়ে নিয়েছে। যার গর্ভে আমি ছিলাম সে আমার মায়া ছেড়ে চলে যাচ্ছে। আমার অপরাধ কি? ততক্ষণে কেউ মাহেজাবিনকে বলেনি। তার অভিযোগ শোনার বদলে তার আম্মু অনেকক্ষণ আগেই তার বুকে মিশে থাকার নাম করে চুপিসারে পালিয়ে গেছে। 1993 খ্রিস্টাব্দে জন্মানো মাহেজাবিন আরমিন অন্তু তার বয়স প্রায় 24 হতে না হতেই সকল রক্তের সম্পর্ক থেকে মুক্ত হলো সেই বছর। চারটিখানি কথা নয়, একটি মেয়ে যার জীবনে নিজের বলতে কিচ্ছুই না থাকার এই মহান প্রাপ্তি অর্জনের সাধ্যি সবার থাকে না। সেই বছরই অনার্স শেষ করে 2017তে তাকে ভর্তি হতে হলো ল কোর্সে। তখন থেকেই দোলন সাহেবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনায় থাকতে লাগল। লকে ভর্তি হবার কালে মাহেজাবিন 24 বর্ষীয়া এক সর্বহারা নারী বিধবা। তখন থেকে তার পরনের শোভা পেতে লাগল টিন্ট ব্লু রঙের শাড়ি, যা সাদারি নীল সংস্করণ মাহেজাবিনের জন্য। সরাসরি সাদা নয়, সাদাকে ধোকা দিতে সে বরং বেছে নিল টিন্ট ব্লু, এবং লতে ভর্তি হবার সাথে সাথেই সে হয়ে উঠল পেশাগত নারী, খুব শীঘ্রই হতে যাওয়া অ্যাডভোকেট মাহেজাবিন আমির। দোলন সাহেবের সহকারীর ভূমিকা পালনে সচেষ্ট হল সে। মামলা সংক্রান্ত নথি পর্যবেক্ষণ, মোকেলদের সঙ্গে টুকটাক আলোচনা, ঘটনা শোনা ও নিজে চিন্তা করা, দোলন সাহেবের প্রতিক্রিয়া ও চলন খেয়াল করার ইত্যাদির সাথে সাথে কোর্টে শুনানিতে হাজির হওয়া, আদালতের প্রক্রিয়া, বিচারকদের বক্তব্য, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত অনুধাবন, দেশ সমাজের পরিস্থিতি নিজের মধ্যে পর্যালোচনার এ পর্যায়ে সে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল অবশেষে নিজের স্বপ্ন ও গন্তব্যের পথে। সাথে আইনি গবেষণা, কেস স্টাডি, দোলন সাহেবের দেওয়া ফাইল সলভ করার চেষ্টা তার নারকীয় রাতগুলোর ঢাল হতে লাগলো একটু একটু করে। এ সময় আব্বু তাকে সর্বক্ষণ দেখে। সেই মেহেদি রাঙা দাড়িগোফের মাঝখানে গম্ভীর এক টুকরো হাসিমাখা মুখ আর উজ্জ্বল চোখ দুটো হবু অ্যাডভোকেট মাহেজাবিন আমিরের সমস্ত কার্যক্রম অনুসরণ করে। মাহেজাবিন টের পায়, এক মুহূর্তও সে নিজেকে একা ভাবতে পারে না। সর্বক্ষণ চারপাশে আব্বুর অস্তিত্ব ও গন্ধে বিভোর মাহেজাবিন সব ভুলে কেবল গন্তব্যের পথে ছুটতে লাগল। একটি কোচিং সেন্টারে তাকে শিক্ষকের কাজ করে সামান্য আয়ও করা শুরু করতে হলো। অন্তিকের মেয়েটা বড় হচ্ছিল, তাকে একটি সুন্দর জীবন দেওয়ার দায় যে তার। এলএলবি প্রথম বর্ষ শেষ করে 2018তে দ্বিতীয় বর্ষে উন্নীত হবার পর পুরনো বিপদ হাতছানি দিতে লাগল তাকে। এতদিন তার কাছে জয় আমিরের আরও দুটি আমানত ছিল, একটি কুড়াল ও জয় আমিরের নিজের ব্যবহৃত পিস্তলটি, সেমি অটোমেটিক গ্র্যান্ড পাওয়ার K100। পিস্তলটি যখন তার কাছে আসে ওটার ম্যাগাজিন ছিল খালি, তাই দোলন সাহেব মাহেজাবিনকে দুটো 9mm প্যারাবোলাম ক্যালিবারের বুলেট দিয়েছিলেন। সেটা বাড়িতেই থেকেছে, কখনো সঙ্গী করে বাইরে বের হওয়া হয়নি। 2018তে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের হিড়িক লাগল, যেই নির্বাচনকে কেন্দ্র করে হামজা রক্ত ও নীতিহীনতায় হাত ও প্রবৃত্তি ডুবিয়েছিল। সেই নির্বাচনী বছর এলো, কিন্তু হামজা ততদিনে হুইল চেয়ারে লেপ্টে থাকা এক শ্বাস গ্রহণকারী মরদেহ। এই বছরগুলোতে নেহাত কমবার হামজার ওপর হামলা হয়নি, কিন্তু উল্লেখযোগ্য কিছু করা যায়নি। প্রায় 2.5 বছর মাহেজাবিনকেও ধরে বধ করার কম প্রচেষ্টা বাপ্পি ও তার দলবল চালায়নি। মাহেজাবিনও হাতে আসেনি তাদের, তাই নির্বাচনের আগে আবারও পুরনো সেই ক্ষতগুলো দগদগ করে উঠল।
এর যথাযথ কারণ আছে। বাপ্পির কাকাকে হামজা কতটা যত্ন সহকারে খুন করার পরেও তার কোনো উল্লেখযোগ্য শাস্তি হয়নি। জয়ের বউ কামরুলকে খুন করার পরেও তারও কোনো শাস্তি না হয়ে বরং আইন পড়ছে। অথচ মাঝখান থেকে কাকা চলে যাওয়ায় তাদের দলছুট হয়েছে। নতুন ও প্রতিপক্ষরা নির্বাচনে অংশ নেবার জন্য প্রস্তুত, অথচ কাকা নেই। জয়ের বউ ও হামজাকে শেষ করা খুবই দরকারি মনে হলো এ পর্যায়ে। ওই দুটো তাদের গলার কাটার মতো বিধেছিল বিগত দিনগুলোতে। ক্যালেন্ডার বলছে 2018 ফেব্রুয়ারি চলে। হামজার বই পড়ার অভ্যেসটা রয়ে গেছে তখনও। বিগত দিনগুলোতে চিকিৎসার পেছনে বেশ দৌড়েও কেবল উন্নতির মাঝে হাত ও মুখ সচল হয়েছে। পা দুটো চলাচল হলেও মেরুদণ্ড যেখানে অচল, নিজ থেকে হাঁটাচলা অসম্ভব। রিমি রাতের জন্য হালকা খাবার রান্না করে নিয়ে সেদিন রুমে এলো রাত 11টায়। হামজা বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ছাদ দেখছে। বইটা পাশে পড়ে আছে, চোখের চশমা খোলেনি। রিমি চুপচাপ গিয়ে বারান্দায় দাঁড়ালো। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, শীত ভালোই, তবু তার খারাপ লাগলো না ঠান্ডা হাওয়া, গা শিনশিনে বাতাস। বারান্দা থেকে ঘাড় ফেরালে আধশোয়া হামজাকে দেখা যায়। স্বাস্থ্য আর আগের মতো বলবান, সুঠাম নেই। শরীর শুকিয়ে শীর্ণ হয়ে এসেছে মেডিসিন, ড্রাগ ও থেরাপির প্রভাবে। চোখের নিচে কয়লার কালি, কোটরের খুব ভেতরে অসুস্থ ফ্যাকাশে লাল চোখ দুটো। আজ খুব একটা চাতুর্য দেখা যায় না, শান্তভাব চিরায়তভাবে রয়ে গেছে। দেখলে কখনো কখনো মৃত লাগে, যেন কৃত্রিম উপায়ে একটি প্রাণরসহীন ফলকে তাজা রাখার চেষ্টা। খুব একটা কথা হয় না লোকটার সঙ্গে সারাদিনে। রিমি যে কিসের দূরত্ব বজায় রাখতে শিখেছে তা সেও জানে না। একটি মৃত বাড়ি, প্রাণহীন, লাশেদের স্মৃতির ইটে গাঁথা বাড়িটির ভিত। রিমি প্রতিক্ষণে দেয়ালের গা থেকে ছিটকে আসা আর্তনাদ শুনতে পেয়ে কেঁপে কেঁপে ওঠে। বিভ্রম তৈরি হয় সারাক্ষণ। সে তরুকে দেখে হাত পা না ধুয়ে ঘাম মাখা শরীরে টেবিলটায় খেতে বসতে। আরমিনকে দেখে রান্নাঘরে রান্না করতে। ভ্রূণটিকে রিমি নিজ হাতে পাটোয়ারি বাড়ির বাগানের এক কোণে দাফন করেছে। রোজ সেখানে 2 ঘন্টা সে কাটায়, কিন্তু যখন সেখান থেকে উঠে সে চলে আসে, সে টের পায় তার পেছন পেছন জয় আমিরের সন্তানও উঠে সঙ্গে আসছে। সে আজ বড় হয়ে গেছে, তার বয়স 2.5 বছর। সে রিমির সাথে সাথে ভুর ভুর করে ঘুরে বেড়ায় সারা বাড়ি। বাপের বন্ধ কক্ষটা দেখে, সেখানে তার বাপের যুগকাল কেটেছে। হয়তো দরজা খোলা পেলে গিয়ে দেয়ালে টাঙানো ছবিগুলো অভিভূত চোখে দেখত। ওই কক্ষে তার মায়ের গন্ধই মিশে আছে, কিন্তু মা এ বাড়িতে কখনোই আসে না। কেবল তার পরিচয়টুকু সঙ্গে করে ছুটে বেড়াচ্ছে বিক্ষিপ্ত ফোটনের ন্যায়। এত সব বিভ্রমের ভিড়ে হামজাকে আলাদা করে দেবার মতো সময় রিমির হাতে থাকে না। বহুদিন সে রাতে ঘুমায়নি। চোখের পাতা মিলিত করা খুব দুঃসাধ্য। বিরাট একটি মৃত বাড়িতে মৃত একটি পাপীর জীবিত লাশের পাশে ঘুমানো যায় না। তবু চুপচাপ শ্বাস আটকে ঘুমের ভান করার অভ্যেস হয়ে গেছে। কিন্তু 2 দিন আগে শেষ রাতের দিকে তার সেই ভান ভেঙে হামজা ডেকে বলল, এখানে পড়ে আছো কেন? তো কোথায় যাব? প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।